বলে মনে করেন না, এটা আমি অ্যাসিউম করে নিয়েই কথা বলতেছি। অ্যাটলিস্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে এটুকু ম্যাচিউরিটি আছে আশা করি। নাকি শুধু শাসকদের সাথে সমস্যা, নাকি বোধ। দেখেন, শাসক এবং জনগণকে যদি আলাদা করে দেখেন, এটা একটা ব্যাপার। আইডিয়ালি একটা সোসাইটির ডেফিনিশন কি? হোয়াট ডিফারেন্সিয়েটস আ সোসাইটি ফ্রম আ মব? মব আর সোসাইটির ডিফারেন্সটা কোথায়? মবে কোনো লিডার থাকে না। মব শব্দটা এখন আমাদেরকে শেখানো হয়েছে। মবে কোনো লিডারশিপ থাকে না। সোসাইটিতে লিডারশিপ ইজ আ মাস্ট, তাই তো? তাহলে উইদাউট আ লিডার দ্যাট ইজ নট ইভেন আ সোসাইটি। লিডার একটা সোসাইটির কেমন পার্ট হবে? আমরা যখন এই কোয়েশ্চেন করি শুধু শাসকদের সাথে সমস্যা, তখন দেয়ার ইজ অ্যান আন্ডারলাইং অ্যাসাম্পশন। দি অ্যাসাম্পশন ইজ শাসক জনগণের থেকে বিচ্ছিন্ন, অতএব আরেকজনের জনগণের সাথে সমস্যা নেই, শাসকের সাথে সমস্যা। ইয়েস, ইট ইজ পসিবল অ্যাজ ওয়েল, ইট ইজ পসিবল অ্যাজ ওয়েল, বাট দ্যাট শুড নট বি দ্য আইডিয়াল কেস। The ideal case should be, as the Prophet said, শেষ ভাষণে নবীজি বলেছেন, যখন বিদায় হজের ভাষণ, এর পরের ভাষণ যেটা গাদিরে খুমের ভাষণ, সেখানে নবীজি বললেন ভাষণ শুরুর আগে, তোমাদের জীবনের উপরে তোমরা নিজেরা যতটা অধিকার প্রাপ্ত, আমি তোমাদের জীবনের উপরে কি তার চেয়ে বেশি অধিকার প্রাপ্ত নই? নবীজি এই কথাটা বলে, তারপর সব সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। এই কথাটা বলে নবীজি যখন কথা শুরু করছেন, নবীজি ভাষণের হাজারটা আসপেক্ট আছে, প্রতিটা কথার হাজারটা অ্যাঙ্গেল আছে। এটা একটা অ্যাঙ্গেল যে দিস ইজ আ সোসাইটি, সোশ্যাল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে দেখেন, দিস ইজ আ সোসাইটি, এবং সোসাইটির লিডার তার পপুলেশনের সাথে কিভাবে কানেক্টেড? এইভাবে কানেক্টেড যে তার পপুলেশনের জীবনের অধিকার পপুলেশনের নিজেদের হাতে যতটা, তার চেয়ে লিডারের হাতে বেশি। তার মানে লিডার চাইলে পপুলেশনের জীবনটা খরচ করে দিতে পারে এইভাবে। তার মানে আমার ব্রেইন যেভাবে বলে আমি নখটা কেটে ফেলবো কিনা, আমি আঙ্গুলটা সার্জারি করে ফালাই দেবো কিনা, আমি শরীরটাকে যুদ্ধে রক্তাক্ত হইতে দিব কিনা, এটা আমার ব্রেইন যেভাবে ডিসাইড করে। এবং ব্রেইন আর বডি কিন্তু আলাদা না, এক অস্তিত্বের অংশ। সো আইডিয়াল ইসলামিক সোসাইটি শুড বি লাইক দ্যাট। কিন্তু যেহেতু আমরা আইডিয়াল ইসলামিক সোসাইটির এক্সপেরিয়েন্স থেকে মাহরুম হয়েছি, বঞ্চিত হয়েছি এবং বঞ্চিত অবস্থায় বেড়ে উঠেছি, এবং ব্রিটিশরা আমাদেরকে আইডিয়াল ইসলামিক সোসাইটি এক্সপিরিয়েন্স করতে দেয়নি দীর্ঘদিন। ইভেন প্রিভিয়াস কিংডমগুলোতে যতটুকু বা এক্সপিরিয়েন্স করা যেত, ব্রিটিশরা আমাদেরকে সেটা থেকেও বঞ্চিত করেছে। যার ফলে আমাদের এই দেখবেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয় বামপন্থীরা সবসময় আমরা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। এটা একটা স্টুপিড কথাবার্তা। তুমি সোসাইটিই বোঝো না। হোয়াট ইজ এ সোসাইটি? ডু ইউ নো দ্য ডেফিনেশন অফ ইট? সোসাইটি মানে কি? সোসাইটিতে একটা লিডার থাকে, একটা বডি থাকে, একটা পপুলেশন থাকে। তুমি যদি অলওয়েজ শাসক গোষ্ঠীর এগেনস্টে হও, ইউ আর অ্যান অ্যানার্কিস্ট। এবং সোসাইটি মানুষ কেন ফর্ম করে? কারণ মানুষ ইন্ডিভিজুয়ালি ইনকমপ্লিট, উই অল কমপ্লিট ইচ আদার। দ্যাট ইজ হোয়াট ড্রাইভস ফরমেশন অফ সোসাইটি। তখন আমরা সোসাইটি তৈরি করি। দিস ইজ ভেরি ন্যাচারাল। ক্লাস 9-এর সমাজবিজ্ঞান বই আমরা পড়ে আসছি। তো এই সমস্ত বেসিক জিনিস যারা বোঝে না, অথবা তাদের ভিতরে অন্য কোনো ব্যাড এজেন্ডা আছে, আদারওয়াইজ অলওয়েজ আমরা শাসক গোষ্ঠী এগেনস্টে শাসক গোষ্ঠী ফালাই দিবা, আর একটা শাসক তো বসাইতে হবে। উইদাউট আ লিডার আ সোসাইটি ডাজ নট এক্সিস্ট, দ্যাট ইজ কল্ড আ মব। সো ইরানের দ্বন্দ্ব কি শুধু আইডিওলজিক্যাল, শুধু শাসকদের সাথে সমস্যা? ইয়েস, শুধু শাসকদের সাথে সমস্যা, জনগণের সাথে সমস্যা নাই। কেননা এই জনগণ মুসলিম জনগণ, আর এই শাসক এরা আমেরিকা ব্রিটেনের দাস। ইরান আজকে এই সমস্ত দেশের 7-8টা দেশের ভিতরের আমেরিকান ঘাঁটিতে অ্যাটাক দিতেছে, এবং একটা ডিস্যালিনেশন প্ল্যান্টেও অ্যাটাক দিতেছে, যেটা মিলিটারি জিনিস না, পানি পরিশোধক যে প্ল্যান্ট, সেখানে। ওই দেশগুলো কেন ইরানে পাল্টা অ্যাটাক দেয় না? তাদের সভরেন্টি লঙ্ঘিত হচ্ছে না, তারা অ্যাটাক দেয় না কেন? এইটুকু মেরুদণ্ড পর্যন্ত নাই, এটুকু অথরিটি এই সমস্ত শাসকদের নাই। আমেরিকা গ্রিন সিগন্যাল না দিলে তারা নিজেদের মিলিটারি মোবিলাইজ করতে পারে না। তারা কি কাতারি শাসক, বাহরাইনি শাসক, কুয়েতি আমিরাতি শাসক, নাকি তারা আমেরিকার প্রতিনিধি, গভর্নর আমেরিকার, তাই না? আমেরিকা এম্পায়ার, এবং সেই এম্পায়ারের তারা হচ্ছে সাব রুলার, গভর্নর। সেটাই কি প্রতীয়মান হচ্ছে না? তারা বড় বড় কথা বলতেছে, ইরান আমাদের সভরেন্টি লঙ্ঘন করছে, পাল্টা একটা মিসাইল ছোড়ো না কেন ইরানের দিকে?
ছুড়বে, হাজার হাজার মিসাইল ছুড়বে, যখন আমেরিকা ইয়েস বলবে তার আগ পর্যন্ত না। এমন না যে তাদের মিলিটারি ক্যাপাবিলিটি নাই, আছে, ইরানের চেয়ে কম, বাট আছে। তো যুদ্ধ করো না কেন? কারণ তারা তো কাতারের জনগণের না, তারা তো বাহরাইনের জনগণের না, আমিরাতের না, সৌদির না, তারা ওই মানুষের না, তারা আমেরিকার, তারা ব্রিটেনের, তাদেরকে বসাইছেই তো এটা। আপনারা অ্যাটলিস্ট সৌদি আরবের ইতিহাস তো জানেন, সৌদি আরব কীভাবে প্রতিষ্ঠা হয়। সৌদি আরবকে প্রথম স্বীকৃতি দেয় ব্রিটেন, ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয় ব্রিটেন, ইসরায়েলের ম্যাপ আঁকে ব্রিটেন 47 সালে, ভারত পাকিস্তান ম্যাপ আঁকে ব্রিটেন, গাজাকে যেরকম 3 দিকে শত্রু রাষ্ট্র, একদিকে সাগর, এই বাংলাদেশ পূর্ব পাকিস্তানকে 3 দিকে শত্রু রাষ্ট্র, একদিকে সাগর, কারা ডিজাইন করছে? ব্রিটিশরা। কত সালে? 47 সালে। এই কন্টিগিউয়াস একটা ল্যান্ড, ভারত পাকিস্তান বাংলাদেশ, এখানে সবচেয়ে বেশি মুসলমান, বাই দ্য নাম্বার আমরা মেজরিটি, আর ওখানে মুসলমান সংখ্যা কম কিন্তু পাওয়ারফুল, আল আকসা মুসলিমদের কেন্দ্র। ওই জায়গাও ব্রিটিশরা এমন একটা ডিজাইন করে দিয়েছে, আর এই অঞ্চলেও এরকম একটা ডিজাইন করে দিয়েছে। একই সময় একই স্টাইলে ম্যাপ আঁকছে ব্রিটিশরা, এবং তারপর ওই ম্যাপকে আমরা আল্লাহর পক্ষ থেকে মেনে নিয়ে আমরা তারপর ঝগড়া করি, মারামারি করি। দ্যাট ইজ স্টুপিডিটি। এনিওয়েজ, ইরানের সমস্যা কি শুধু শাসকদের সাথে? ইয়েস, শুধু শাসকদের সাথে। এবং এই কিংডমগুলো খুব শীঘ্রই, একাধিক কিংডম শীঘ্রই কলাপস করবে ইনশাল্লাহ। ওকে, তারপর আমি অবশ্য পলিটিক্যাল কথা বলে ফেললাম। এক্সপান্স করে দিচ্ছি আমি সবকিছু। শুধু শাসকদের আইডিওলজিক্যাল কোনো সমস্যাই নেই। শিয়া এক্সপ্যানশনিজমে ইরানের কোনো এজেন্ডাই নাই। ইরানের খুব স্টেটেড গোল আছে ইমাম খোমেনির কিতাবাদি। দুর্ভাগ্যজনকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোথাও আপনারা ইমাম খোমেনি কিতাবাদি পাবেন না। ইরানের ইসলামী বিপ্লব বুঝতে হলে ইমাম খোমেনি কিতাবাদি বুঝতে হবে, পড়তে হবে, ইমাম খোমেনির চিন্তার ভিতর প্রবেশ করতে হবে। এছাড়া আপনারা ইরানের বিপ্লব বুঝবেন না। আজকে ইরান অনেকটা ম্যাজিক্যাল সুপার পাওয়ার হিসেবে অ্যাপিয়ার করতেছে অনেকের কাছে, কিন্তু এই ম্যাজিক্যাল সুপার পাওয়ারের পিছনের ব্যাপারগুলো কি, এটা বুঝতে ইমাম খোমেনিকে জানতে হবে। সেটা যেহেতু কেউ জানে না, এখানে পড়াশোনা হয় না, সো চিন্তা ভাবনা প্রশ্নগুলো অন্যান্য থট ফ্রেমওয়ার্ক থেকে আসে, খোমেইনিস্ট থট ফ্রেমওয়ার্ক থেকে আসে না। দেন ওই তো শিয়া এক্সপ্যানশনিজম না, এরকম কিছু নাই। বিপ্লব রপ্তানি করা নিয়ে ইমাম খোমেনির বই আছে, লেকচার সমগ্র আছে, আপনারা এটা নিতে পারেন, ইংরেজিতে আছে। এক্সপোর্টেশন অফ দ্য রেভলিউশন, শুরুতেই বলা আছে আমরা বিপ্লব রপ্তানি করব। এক্সপোর্টেশন অফ দ্য রেভলিউশন, এটা নিয়ে আপনারা সার্চ করলে PDF পেয়ে যেতে পারেন বা আমার কাছ থেকে নিতে পারেন। তো বিপ্লব রপ্তানি করা, যেটা হামাসকে হেল্প করতেছে ইরান, প্রচণ্ডভাবে হেল্প করতেছে। ইয়াহিয়া সিনওয়ারের বক্তব্য আছে, ইরান হেল্প না করলে আমরা এই কুদরত অর্জন করতে পারতাম না, এই শক্তি অর্জন করতে পারতাম না, এবং আমাদের উম্মত আমাদেরকে পরিত্যাগ করেছে, মানে আমাদের আরবরা। ইয়াহিয়া সিনওয়ারের বক্তব্য আছে। তো বলেছেন যে কাসেম সোলেমানি আমাকে বললেন আপনাদের কি লাগবে, আমরা সব সহায়তা দেব। তারপর তিনি এর বিনিময়ে কিছুই চাইলেন না। অন্যরা সহায়তার বিনিময়ে অনেক কিছু চায়, তিনি কিছুই চাইলেন না, সিনওয়ারের বক্তব্য আছে। তো এই ধরনের জিনিস ব্যাক চ্যানেল নেগোসিয়েশন, ডিসকাশন, রুদ্ধদ্বার বৈঠক থেকে আস্তে আস্তে সাপোর্ট হতে হতে যখন এটা পাবলিক বক্তব্যে পৌঁছায়, তখন বুঝতে হবে এই সাপোর্টটার পিছনে নিচে অনেক ভিত্তি আছে, অনেক শিকড় আছে, যার ফলে ইয়াহিয়া সিনওয়ার স্বতঃস্ফূর্তভাবে এই কথা বলেছেন। ইরান তাকে বাধ্য করেনি এই কথা বলতে। তার মানে কোন লেভেলের কোলাবোরেশন সুন্নি ইখওয়ানি ধারার, অথবা যেই ধারারই বলেন, তাদের সাথে ইরান করেছে। তাদেরকে তো শিয়া বানায়নি। সো আর কোথাও শিয়া বানানোর ইরানের দরকার নেই, বাংলাদেশিদের শিয়া বানানোর কোনো দরকার নেই। কারণ বাংলাদেশি 10 কোটি মুসলমান, আর ওই হামাসের 10,000 মুসলমান। ওই 10,000 মুসলমান বাংলাদেশি 10 কোটি মুসলমানের চেয়ে বেশি পাওয়ারফুল। তাদেরকে যখন ইরান মিত্র বানিয়েছে এবং তাদেরকে শিয়া না বানিয়ে ইরানের লক্ষ্য উদ্দেশ্য পরিপূর্ণ হচ্ছে, সো সেখানে বাংলাদেশি মুসলমান, যারা অবশ্যই সৌদি মুসলমানদের চেয়ে ইমানে অনেক বেশি শক্তিশালী, কারণ আমরা বিপ্লবী, আমরা সংগ্রামী, সো সৌদিকে শিয়া বানাইতে চায় না, আরব মুসলমানদের শিয়া বানাইতে চায় না। আরব মুসলমানরা ধৈঞ্চা, আমরা এর থেকে অনেক বেশি ভালো মুসলমান, আমরা বিপ্লব করছি, আমরা বারবার বিপ্লব করি। সো আমাদেরকেও কি শিয়া বানাতে চায় না, কারণ এদের চেয়ে বেশি শক্তিশালী সুন্নি মুসলমানদেরকে শিয়া না বানায় কোলাবোরেশন কেমন লেভেলে নিয়ে গেছে যে তারা স্বতঃস্ফূর্তভাবে এই জিনিসগুলো মিডিয়াতে বলছে। সো শিয়া এক্সপ্যানশনিস্ট এজেন্ডা, দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট। ওকে, এই প্রশ্ন শেষ। ইরানে নারীদের বাধ্যতামূলক হিজাব পড়তে হয় কেন? ইরানের নারীরা কীভাবে এত উচ্চশিক্ষিত, তাদের পড়াশোনা পদ্ধতি কেমন? সো আপনারা হয়তো এই ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা আপনাদের সোশ্যাল সার্কেলে এমন অনেকে পাবেন যারা বলবে আমি ইরানিদের সাথে ফার্স্ট হ্যান্ড কথা বলেছি।
কি কোথায় তারা যখন ইউরোপ আমেরিকা পড়াশোনা করতে যায় ইরানিদের সাথে ফার্স্ট হ্যান্ড কথা বলে এবং সেই অ্যানেকডোটাল এক্সপিরিয়েন্স দিয়ে ওটাকে জেনারেলাইজ করে দেয়। অ্যানেকডোটাল এক্সপিরিয়েন্স কখনো জেনারেলাইজ করা যায় না, দ্যাটস আ ফ্যালাসি। এখন দেখেন, আমি এরকম একটা অ্যানেকডোটাল এক্সপিরিয়েন্স বলি। আমি যখন ইউরোপে পড়াশোনা করছি, মাস্টার্স করছি, আমি ওখানে মাস্টার্সের ছাত্র, আমি ওখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমি তখন সেখানে ইরানি স্টুডেন্ট পাই, আমার ক্লাসমেট পাই, আবার পিএইচডি করতেছে এমন লোকজনও পাই। তারা কারা? ইউরোপিয়ানরা মদের ক্লাব, মদের ইয়েতে যায়, ওই যেখানে সেন্টার আছে মদ খাওয়ার, কি বলে বার টার হোয়াট এভার, 2 দিন। আর ইরানিরা যায় 7 দিন। ওরা সিনেমায় যায় সপ্তাহে 1 দিন, ওরা যায় 7 দিন। ওরা হলো ওইসব ইরানি যারা ওইখানে ইসলাম পছন্দ করে না। ইভেন ওয়েস্টেও তো প্রচুর মানুষ আছে মুসলমান, ওরা হচ্ছে প্রচণ্ডভাবে আমেরিকানদের চেয়েও বেশি আমেরিকান, ওরা হচ্ছে ওখানে যায়। তো ওই রকম যখন ইরানি আমার ক্লাসমেট, তারা যখন দেখলো ইরানে বিপ্লবের সময়, বিপ্লব বার্ষিকী ফেব্রুয়ারিতে, আমি কাভার ফটো দিলাম, এগুলো দিলাম, তখন ফার্সিতে আমার ইরানি ক্লাসমেট ফার্সিতে লিখলো দূরের বাদ্য শুনতে ভালো। তখন আমি ওকে রিপ্লাই লিখলাম, কিন্তু আমার হৃদয় তো বিজিত হয়ে গেছে, আমি কি করবো, মানে তো সাহিত্যিকভাবে কথা বলো। এখন ওই ইরানি ক্লাসমেট আরেকজন, সে বলতেছে যে এই মোল্লাদের এগুলো আমি পছন্দ করি না এগুলো। তখন আমি তাকে ইরানি ইতিহাস বলা শুরু করলাম। তারপর আমি তাকে বললাম, তোমাদের বিপ্লবের 7-8 বছর আগে আমরা বিপ্লব করছি, আমাদের জনসংখ্যা তোমাদের দ্বিগুণের বেশি, 7 কোটি, আর তোমাদের 3.5 কোটি ছিল তখন। আমাদের বিপ্লবের নেতা 4 বছর পর যখন মরে, তখন জানা যায় কয়টা লোক ছিল, যেন 18টা লোক ছিল। আর তোমাদের বিপ্লবের নেতা যখন 3.5 কোটি জনগণ, তোমাদের বিপ্লবের নেতা যখন দেশে ফেরে, তখন তো যেটা আমি ওকে বলতেছিলাম যে তোমাদের বিপ্লবের নেতা যখন 79 সালে ফেব্রুয়ারিতে দেশে ফিরে আসে, 3.5 কোটি জনগণের মধ্যে 70 লক্ষ লোক রাস্তায় নেমে আসছিল। ইমাম খোমেনি নামবে, তার ফ্লাইট ল্যান্ড করবে, তখন গভর্নমেন্ট কি করলো, তাকে মেরে ফেলবে। তার চারিদিকে ট্যাঙ্ক, আর্মির ট্যাঙ্ক, এগুলো নিয়ে এয়ারপোর্ট ঘিরে ফেললো। 70 লক্ষ লোক এয়ারপোর্টকে ঘিরে ফেললো। তখন তারা বললো স্ট্যান্ড ডাউন। এখন 70 লক্ষ লোককে তো মেরে ফেলা যাবে না, সম্ভব না, আদারওয়াইজ ওখানেও তারা ইমাম খোমেনিকে মেরে দিত। তারা কেন প্লেন শুট ডাউন করেনি? কারণ প্লেনে বিদেশি জার্নালিস্ট ছিল, প্লেনে ইউরোপিয়ান জার্নালিস্ট ছিল, নাহলে প্লেনও শুট ডাউন করে দিত। তারপর তোমাদের সেই খোমেনিকে জনগণ এভাবে স্বাগত জানিয়েছে। তারপর খোমেনি রাহবার হইল, খোমেনি ইসলামী শরিয়া বাস্তবায়ন করলো, 10 বছর দেশ পরিচালনা করলো ইসলামী শরিয়া মোতাবেক। তারপর খোমেনি যখন মারা গেল, 1,10,00,000 লোক জানাজায় আসলো, হাসরের ময়দানের মতো। এটার এরিয়াল ফুটেজ পাবেন আপনার, 1989 ফিউনারাল অফ ইমাম খোমেনি, ইউটিউবে সার্চ করে দেখেন, ঐতিহাসিক। তাহলে আমি ওকে বললাম, আমার ইরানি ক্লাসমেটকে, যে দেখো, তুমি যদি প্রো ডেমোক্রেসি হয়ে থাকো, তাহলে তোমার উচিত বেলায়েতে ফকি এই সংবিধানকে সাপোর্ট করা। কেননা আমি দেখতে পাচ্ছি এই ইসলামিক শাসনের অপারেশনের আন্ডারে থেকেও তোমাদের জনগণ এই ইসলামিক অপারেশনই পছন্দ করে। সো মেজরিটি শাসন, মেজরিটি এটা পছন্দ করে, লেট দেম বি। তারপরে আমার যে ক্লাসমেট ইরানি, ওর নাম আব্বাস, ও হলো ওর রুমমেট পিএইচডি করতেছে, মর্তজাকে বলতেছে মর্তজা, এই মানে জনাব মর্তজা। মাসুদ তো ইরানের ইতিহাস আমাদের চেয়ে ভালো জানে। তাই মর্তজার সাথে কথা বললাম যে দেখো, আমরা এখানে ইউরোপে মাস্টার্স করতে আসছি, আমার 100 স্টুডেন্টের মধ্যে 80-90 মনে স্টুডেন্ট, এর মধ্যে মাত্র 10% মেয়ে, তাও একজন ইরানি মেয়ে, আর ইউরোপের বিভিন্ন দেশ থেকে। তাহলে তোমাদের দেশে চিত্র কেমন? ও বললো যে আমাদের মাস্টার্সে মেয়ে 50%-এর মতো, পিএইচডিতে মেয়ে 60%। তাই বললাম যে ইউরোপের কোনো দেশে পিএইচডিতে মেয়ে 60% হয় না কেন, মাস্টার্সে মেয়ে এত হয় না কেন? তোমাদের এখানে কি হইলো যে মেয়েদের এডুকেশন এত বেড়ে গেল? বিপ্লবের আগে তো এটা ছিল না। আমাদের বাংলাদেশে রাত 12টার একটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটতে নিরাপদ বোধ করে না। ও বললো যে না, আমাদের এখানে এরকম না, আমাদের ওখানে কোনো মেয়েকে কেউ কিছু বললে ওকে পুলিশ ধরে নিয়ে যাবে। বাসে আলাদা দড়ি বাঁধা আছে, এপাশে মেয়েদের সিট ফাঁকা থাকলে ওখানে কেউ যায় না। রাত 3টার সময় একটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটবে তেহরান রাস্তায়, সে টোটালি নিরাপদ। কথা কে বলতেছে? বেনামাজি মদখোর ইরানি, যে ইরানের শাসন পছন্দ করে না, সে ওখানে গেছে। একটা সোসাইটি কোনভাবে ডিজাইন করলে
উচ্চতায় নিয়ে গেলে এই শাসন ব্যবস্থার শত্রুরাও এই কথা বলতে বাধ্য হয়। শুধু তাই না, আমার ইরানি প্রফেসর ছিল, আমি কোর্স করছি ইন্ট্রোডাকশন টু কাস্পিয়ান স্টাডিজ, জিইডি টাইপ কোর্স থাকে না, সেখানে ইরানি প্রফেসর, সে বলে আমি টাই পরে এসেছি, আমি ইরানের সরকারি অফিসগুলোতে টাই পরে যাই, ওখানে অলিখিতভাবে টাই পরা নিষিদ্ধ, যেহেতু এটা খ্রিস্টানদের সিম্বল। এই জন্য ইন শো অফ ডিফারেন্স আমি টাই পরে যাই, যে আমি তোমাদের এটারে গুনি না, বুড়া আঙ্গুলি দেখিলাম, এরকম। সো এভাবে সে বলতেছে যে সে ইসলামী শাসন পছন্দ করে না। দেন ওই প্রফেসরও বলতেছে বাট দ্য ক্লেরিক্স, এই মোল্লারা, এদেরকে যদি তুমি পার্সোনালি জানো, দে আর ভেরি গুড পিপল। এইটা ভেবে দেখেন যে সে এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে, কিন্তু এই শত্রুও বলতেছে দে আর ভেরি গুড পিপল। এটা কোথায় অ্যাচিভ করা যায়? আমাদের এখানে আমরা অ্যাচিভ করতে পারি না কেন? যে আমরা একটা ইসলামী দল হই, গোষ্ঠী হই, হোয়াট এভার হই, আমাদের শত্রুরাও বলবে আমিও রাজনৈতিক শত্রু, কিন্তু মানুষ কিন্তু খুব ভালো। এবং সেটা বিদেশে গিয়ে বলবে, যেখানে তার ইচ্ছা মতো মিথ্যাচার করার কোনো বাধা নাই, সেখানে এটা বলবে। তো এইটা ইরানের ইসলামী বিপ্লব এবং শাসন ব্যবস্থা, তাদের এত ডিপ ডিপ শিকড় আছে, যে শিকড়গুলো শত্রুর মুখেও এই কথা নিয়ে আসে যে বাট দ্য ক্লেরিক্স, তারা অনেক ভালো মানুষ, এটা বলতে বাধ্য হয়। তো হিজাব পড়তে কেন বাধ্য, এই প্রশ্নটা আমরা ছিলাম। ইরান নারীদেরকে বাধ্যতামূলক হিজাব পড়তে হয় কেন? সো এইখানে হিজাব জিনিসটা ইরানের আইন করে বাধ্য করে দিয়েছে। প্রথম জিনিস শরঈ একটা ব্যাপার, শরিয়ার একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ইসলামী হুকুমাত, শাসন ব্যবস্থার যিনি প্রধান, তিনি প্রয়োজনে ইসলামী সমাজ এর প্রেজারভেশনের জন্য তিনি কিছু কাজ করতে পারেন। যেমন একটা বৈধ ম্যারেজ, এটাকে তিনি জোর করে তালাক দেওয়া দিতে পারেন। এটা আপনারা সুন্নি ফকিহদের কাছ থেকে শুনে নেবেন। এটা ইসলামী শাসক, সর্বোচ্চ শাসকের এই রকম অথরিটি পর্যন্ত থাকে, যদি এটা দরকার হয় ইসলামী রাষ্ট্র বা সমাজকে, ইসলামী হুকুমাতকে প্রিজার্ভ করার জন্য, প্রয়োজনে তিনি হালালকেও নিষিদ্ধ করতে পারেন, বা এরকম ম্যারেজ পর্যন্ত ভেঙে দিতে পারেন, এরকম এখতিয়ার তার আছে। সো কিছু স্পেশাল প্রিভিলেজ আছে, এই প্রিভিলেজগুলো কোরআন থেকে আসে। নবীজিকে আইন প্রণয়নের এখতিয়ার দেওয়া হয়েছে। তিনি তোমাদেরকে কিছু বিষয় থেকে বিরত করেন এবং কিছু বিষয় বাধ্য করেন। আল্লাহকে মেনে চলো, রাসূলকে মেনে চলো। রাসূল লেজিসলেটিভ পাওয়ার থাকে আল্লাহর দেওয়া বিধিবিধানের বাইরেও, এবং রাসূলের ওয়ারিস হিসেবে শাসক এরকম করতে পারে। এটা হচ্ছে আইনি বৈধতা আছে কিনা, ইসলামী আইনি বৈধতা আছে কিনা জোর করে হিজাব পরানোর, আছে। ইসলামের যে মিনিমাম বেস ক্রাইটেরিয়া, এর থেকে কমানোর কোনো সুযোগ নাই আইন করে। যেমন আইন করে একদিনের জন্য শুকর খাওয়া হালাল করে দেওয়া যায় না, বা অল্প একটু খাওয়া, কিন্তু গরু খাওয়া হারাম করে দেওয়া যেতে পারে, নিষিদ্ধ করে দেওয়া যেতে পারে। বাংলাদেশের এই ভূখণ্ডে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে আমাদের হেফাজতির স্বার্থে যদি হয়, আমাদের পলিটিক্যাল সিচুয়েশন তো জানেন গরুর মাংস কেন্দ্র করে কি হয়, আমাদের একজন ইসলামিক শাসক বলতে পারে যে আমরা গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করলাম, এবং সেটা সবার উপরে ওয়াজিব হবে, বাইন্ডিং হবে। এরকম ইসলামী শরঈ ব্যাপার এটা। আর সেকেন্ড, এই শরঈ বিধান যেহেতু ইসলামী শাসক বা রাহবারকে অথরিটি দেয় এ ধরনের আইন প্রণয়ন করার, সো ইসলামিক দৃষ্টিকোণ থেকে কোনো বাধা নাই হিজাব পড়তে বাধ্য করার। দেন আমরা তখন উইজডমের আসপেক্টটা আলাপ করতে পারি। উইজডমের আসপেক্টটা কি? যদি হিজাব না দেওয়া হয় তাহলে বেহায়াপনা, অশ্লীলতা, পশ্চিমা সাংস্কৃতিক আগ্রাসন খুব সহজে প্রবেশ করবে। এবং হিজাব হচ্ছে এই জিনিসটার মতো একটা শো অফ ডিফারেন্স, এই জিনিসটার মতো সিম্বল, সেই হিসাবেও এটা ইউজ, এটা মাল্টিপল ইউজ কেস আছে। এই জন্য ইরানে হিজাবটা বাধ্যতামূলক। এটার উইজডম আসপেক্ট আছে। এইখানে আমরা যে বাংলাদেশে মেয়েরা বা আমাদের দেশে মেয়েরা অথবা ওয়েস্টে মেয়েদের স্বাধীনতা বলতে শুধু কিছু খাবার খাইতে পারে, একা একা রাস্তায় চলতে পারে, এগুলোকে স্বাধীনতা হিসেবে দেখানো হয়। ইরানের সোশ্যাল কনটেক্সটে এগুলো কোনো স্বাধীনতার ব্যাপারই না। আপনারা দেখবেন এখন ইরানের রাস্তায় মেয়েরা যেভাবে নেমে আসছে, মহিলারা যেভাবে নেমে আসছে, এবং ওরা সবসময় কোলের বাচ্চা নিয়ে রাস্তায় নামে। এটা শিয়া কালচার। কেননা কারবালায় বউ বাচ্চা সবাই নিয়ে গেছিলেন ইমাম হুসাইন, যার ফলে দেখবেন শিয়ারা যখন যা কিছু করে ওখানে মহিলারা থাকে, বাচ্চারা থাকে।
কোলের বাচ্চা সুদ্ধা থাকে, টোটাল ফ্যামিলি নিয়ে আসে। আমরা শুধু একা যুদ্ধ করি না, আমরা গোটা পরিবার নিয়ে যুদ্ধ করি, এই দৃষ্টিভঙ্গি। তো এখানে যে মহিলারা ইরানের রাস্তায় দেখবেন হিজাবি নন হিজাবি সবাই রাহবারের জন্য নেমে আসছে। এই জিনিসটা ইউনিক একটা ব্যাপার। তো হিজাব ওই একটা সিম্বল, একটা শো অফ ডিফারেন্স, এইটা বাধ্য করা হয়। তবে এটার জন্য যে মাসা আমিনিকে মেরে ফেলা হয়েছে তা না। ইসলামে ইরান নারীরা কীভাবে এত উচ্চশিক্ষিত, তাদের পড়াশোনা, ইরানে যেহেতু পুরুষদেরকে সংসার দায়িত্ব নিতে হয় এবং ওখানে যৌতুক প্রথা নাই, বরং ইরানের ইয়াং ছেলেদের মধ্যে খুবই কমন, তারা ব্যাংকে গোল্ড কয়েন জমা করে দেনমোহরের জন্য, কম বয়স থেকে, স্টুডেন্ট লাইফ থেকে দেনমোহর দিতে হবে। তো যেহেতু কামাই রোজগারের দিকে ছেলেদের আগেই চলে যেতে হয়, যার ফলে পড়াশোনার দিকে ছেলেরা বেশি যেতে পারে না। এই কারণে ন্যাচারালি মেয়েদের যেহেতু আর্থিক অব্লিগেশন নাই, ন্যাচারালি মেয়েরা শিক্ষায় অনেক বেশি এগিয়ে গেছে। এই জিনিসটা ইরানের ইসলামী বিপ্লবের পরে হয়েছে। তবে এটার কারণে কিছু সমস্যা হয়েছে। যে আমার ইরানি ক্লাসমেট ছিল, মেয়ে ক্লাসমেট, ও বলতেছে যে আমাদের মেয়েরা বেশি উচ্চশিক্ষিত দেখে আমাদের বিয়ে হচ্ছে না। এখন বিয়ের জন্য উচ্চশিক্ষা, মুসলমান হলে বিয়ে করো, কিন্তু ওই যে সামাজিক কিছু ব্যাপার আছে, আমি পিএইচডি করছি, ও তো মাত্র মাস্টার্স, আমি মাস্টার্স, ও ব্যাচেলার্স, এই জন্য ছেলে পাইতেছে না তারা শিক্ষাগত হিসাবে। শারীরিকভাবে ছেলে অনেক আছে কিন্তু শিক্ষায় কম। কেন? কারণ কামাই রোজগার করতে গিয়ে ছেলেরা শিক্ষায় কম যাইতে পারতেছে বা মিলিটারিতে যেতে হচ্ছে, এই সমস্ত কারণে, যে কারণে ওদের বিয়ের বয়সটা কিন্তু পিছায় যাচ্ছে। এটা আবার আরেকটা সোশ্যাল প্রবলেম ক্রিয়েট করছে, যেই জন্য অনেকে আবার ইরানে মেয়েদের এই এত স্বাধীনতা, যেটা প্রো ইরান লোকেরা সমালোচনা করে যে ইরানে মেয়েদের বেশি স্বাধীনতা দিয়ে মাথায় তুলে দিছে, এখন তো বিয়েই হইতেছে না। এটা আবার আর একটা সাংস্কৃতিক সমস্যা সৃষ্টি করছে। দেন আমরা আনসার্ড কোয়েশ্চেনগুলো কি কোথায় রাখতেছি? ও এটা আনসার্ড, ওকে। সিরিয়া শিয়া সুন্নি মাঝে প্রথম কবে থেকে, শিয়া সুন্নিদের মাঝে প্রথম কবে থেকে কি বিষয়ে? এই বাক্যের আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা কি ঠিক আছে? সেখানে কনফ্লিক্ট হবে আর কি। কনফ্লিক্ট, দ্বন্দ্বটা, শিয়া সুন্নি দ্বন্দ্ব, এটা দুই জায়গা থেকে দুই গোষ্ঠী দেখে। তবে শিয়া সুন্নি কনফ্লিক্ট এটা নবীজির ইন্তেকালের পরের দিন থেকেই আছে, এটা নতুন কিছু না। মানে নবীজি ইন্তেকালের পরে কিভাবে প্রেক্ষাপটটা যদি একটু বলেন। এই ধর্মীয় প্রেক্ষাপটে আমরা পরে যাই, যেহেতু আমরা জিও পলিটিক্যাল আসপেক্টগুলো আছি, এগুলো টাচ করে আমরা পরে ধর্মীয় দিকে যাইতে পারবো। সিরিয়া ইরান, সিরিয়া ভার্সাস সুন্নি, হিজবুল্লাহ, তারপরে ফাতেমিউন, জায়নাবিউন, এই সংগঠনগুলো পুরোপুরি ইরানের প্রক্সি নাকি তারা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট না মাঝামাঝি কিছু? এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা একটা খুব সুন্দর প্রশ্ন হয়েছে। এই প্রশ্ন কে দিছে? ভেরি গুড, ভেরি গুড, সুন্দর প্রশ্ন দিচ্ছে। এই প্রশ্ন থেকে আমরা ধর্মীয় আসপেক্টে প্রবেশ করতে পারবো ইনশাল্লাহ। এনিওয়েজ, আপনারা সবাই এটা পেয়েছেন? ওকে, আমরা এটা থেকে ধর্মীয় আসপেক্টে যেতে পারবো। সেটা হচ্ছে হিজবুল্লাহ এবং অন্যান্য যা কিছু সংগঠন আমরা দেখি, এরা কি ইরানের প্রক্সি নাকি কমপ্লিটলি স্বাধীন নাকি অন্য কিছু? এখানে একটা ধর্মীয় আসপেক্ট আছে, এখানে একটা পলিটিক্যাল আসপেক্ট আছে। ধর্মীয় আসপেক্ট, এগুলো শিয়া মেজরিটি সংগঠন। হিজবুল্লাহতে খ্রিস্টান আছে এবং সুন্নি আছে, সোলজার আছে, যারা ইসরায়েলের বিরুদ্ধে ফাইট করে জীবন দিচ্ছে। খ্রিস্টান এবং সুন্নি এবং শিয়া নেতার আন্ডারে। আজকে নতুন না, বহু বছর ধরে শিয়া সুন্নি ঐক্য হয়ে গেছে। আমরা খালি এখন শিয়া কি সুন্নি কি জিজ্ঞাসা করতেছি। শিয়া সুন্নি ঐক্য হয়ে শত্রুর বিরুদ্ধে ফাইট করার কাঁধে কাঁধ মিলিয়ে সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে গেছে ঐক্য। আমরা অন্য যুগে আছি, আমরা অন্য পৃথিবীতে আছি। তো এখন এই প্রতিষ্ঠানগুলোর দুটো দিক আছে। একটা হচ্ছে এটা এক একটা দেশের ভিতরে সংগঠন, আর একটা হচ্ছে এরা শিয়া সংগঠন, শিয়া মেজরিটি সংগঠন। দেশের ভিতরে সংগঠন হিসেবে যেমন হিজবুল্লাহ লেবাননের সভরেন্টি প্রিজার্ভ করার কাজ করে, এই জন্য তারা যুদ্ধ করে। আবার বলবেন কিন্তু সে তো সিরিয়াতেও যুদ্ধ করছে, ওটাতে পরে আসতেছি। কিন্তু
তার নিজস্ব ন্যাশনাল ব্যাপারের বাইরেও তার আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে সে শিয়া। শিয়াদের ধর্মীয় জগৎটা ন্যাশনাল বর্ডারের উপর ডিপেন্ড করে না। শিয়ারা কিভাবে করে আলেমদের সাথে কানেক্টেড, শিয়াদের এই সোশ্যাল ডাইনামিক্সটা একটু বুঝলে আপনাদের শিয়া অর্গানাইজেশনগুলো বুঝতে সহজ হবে। ঠিক আছে, যেমন আমাদের যে রাহবার শহীদ হলেন, তার এই শাহাদাতের বদলা নেওয়া এই হিজবুল্লাহ এবং ফাতেমিউন, জাইনাবিউন যত অর্গানাইজেশন আছে প্রত্যেকের উপরে ওয়াজিব, সরইভাবে প্রত্যেক শিয়া মুসলিমের উপর এই খামেনি হত্যার বদলা নেওয়া ওয়াজিব। এটা বর্ডার কে কোন গোষ্ঠী এগুলোর উপর ডিপেন্ড করে না, এটা তাদের সরই ব্যাপার। আচ্ছা, কিসাস শুধু ওই কিসাসও না, এটা যেহেতু তাদের সর্বোচ্চ নেতার ব্যাপার, তো এটা আরেক রকম, এটা ফিকহি ব্যাপার আছে। এগুলো নিয়ে খুব ডিটেল ফতোয়া অলরেডি এসছে, 4 জন মারজায়ে তাকলিদ ফতোয়া দিয়েছেন অলরেডি। মারজায়ে তাকলিদ প্রসঙ্গে আসতেছি, এইটা দেখেন, এটা একটা ব্যাপার। সেকেন্ড, শিয়ারা কিভাবে আলেমদের সাথে কানেক্টেড, সেটা হচ্ছে যে কোনো শিয়া মুসলিম আপনি তাকে জিজ্ঞাসা করবেন তোমার মারজা কে, সে একটা উত্তর দিবে। অর্থাৎ তুমি ওই যেমন আমরা বলি না তুমি হানাফি না সাফি না মালিকি, আহলে হাদিস না হানাফি, যে জিজ্ঞাসা করি, খুব কম লোকই হয়তো বলবে যে আমি এগুলো কোনোটাই না, আমি শুধু মুসলিম। ইন প্র্যাকটিস হয় আপনি এরকম না এরকম না ওরকম, যেটাই হোক কোনো না কোনোটা তো আছেন, তাই না? আপনি মুসলিম বলে এক হাত বাঁধবো আর এক হাত ছেড়ে দিয়ে নামাজ পড়বো, এটা তো সম্ভব না। একসাথে তো সবগুলো সম্ভব না, মিউচুয়াল এক্সক্লুসিভিটি আছে তো। অতএব শিয়াদের ক্ষেত্রে এটা আরও ক্লিয়ার, যে কোনো শিয়া মুসলিমকে জিজ্ঞাসা করবেন আপনার মারজাকে, সে বলবে। অর্থাৎ ফিকার ক্ষেত্রে সে কোন জীবিত মুজতাহিদের অনুসরণ করে। মুজতাহিদ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফতোয়া দেওয়ার অথরাইজড ব্যক্তি, যেটাকে আমরা সুন্নি ওয়ার্ল্ডে মুফতির সাথে রিলেট করতে পারি। ফতোয়া দেয়, ফতোয়া দিতে পারেছে। তবে সুন্নি ওয়ার্ল্ডে ফতোয়ার ব্যাপারগুলো হয় যেমন হানাফি মুফতি, মালিকি মুফতি। হানাফি মুফতি হচ্ছে সে ইমাম আবু হানিফার যে ইজতিহাদ, আপনারা কেউ কেউ হয়তো ইজতিহাদ বিষয়টার সাথে পরিচিত। ইমাম আবু হানিফার যে ইজতিহাদ, এই ইজতিহাদের ফ্রেমওয়ার্কের ভিতরে সে অপারেট করে, তখন সে হয় হানাফি মুফতি। শিয়াদের এই যে খামেনি, ধরেন সে হইল ইমাম আবু হানিফার সমান লেভেলে। মানে কীরকম, আপনাদের এখানে লেকচারার আছে, প্রফেসর আছে, তাই তো? আচ্ছা, প্রফেসর কিন্তু একটা র্যাঙ্ক, এটা তো বোঝেন, একটা র্যাঙ্ক প্রফেসর। তো প্রফেসর র্যাঙ্ক, ইমাম আবু হানিফা শরীয়তের জায়গায় যেই র্যাঙ্কে আছেন, খামেনি সেম র্যাঙ্কে আছে, খোমেনি সেম র্যাঙ্কে আছে, নাসের মাকারেম সিরাজি সিস্তানি সেম র্যাঙ্কে আছে, তারপরে সাইয়েদ মুজতাবা খামেনি বর্তমানে যিনি নতুন রাহবার হলেন সেম র্যাঙ্কে আছে। শরীয়তের বিচারে ইমাম আবু হানিফা যে খুব মহান, অতএব তার ফতোয়ার সামনে খামেনির ফতোয়া মলিন হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নাই। শিয়াদের দৃষ্টিতে এরা সবাই হচ্ছে মুজতাহিদ, ইজতিহাদ করে যা মুজতাহিদ। ইমাম আবু হানিফা মুজতাহিদ, ইমাম খোমেনি মুজতাহিদ, খামেনি মুজতাহিদ, এরা সবাই মুজতাহিদ। এবং একজন মুজতাহিদের ফতোয়া যে কেউ মানতে পারে, সে কোরআন এবং সুন্নাহ থেকে, ইসলামের প্রাইমারি সোর্স থেকে ইন্ডিপেন্ডেন্ট রিজনিংয়ের মাধ্যমে সে বাইর করে যে একটা প্রশ্নের কি উত্তর হবে, সে ফতোয়া দেয়। এরকম ফতোয়া যেমন ইমাম আবু হানিফা দিয়েছেন, এরকম ফতোয়া খামেনি দিয়েছে, খোমেনি দিয়েছে, সিস্তানি দিচ্ছে। এরকম শিয়াদের নিয়ম হচ্ছে যে তাকে অলওয়েজ এরকম জীবিত মুজতাহিদের আনুগত্য করতে হয়, অনুসরণ করতে হয়। ফতোয়ার ক্ষেত্রে, অজুর ক্ষেত্রে আংটির নিচে পানি দিতে হবে কিনা, কয়বার দিতে হবে, সূক্ষ্ম সূক্ষ্ম প্রশ্ন। আমার জিহাদ এখন ফরজ কিনা, আমি বাংলাদেশে আছি, আমি কিভাবে জিহাদ করব, আমার উপর কি কি ওয়াজিব। আপনারা তো ফতোয়া দিলেন ট্রাম্পকে হত্যা করতে হবে, ওয়াজিব, ফতোয়া দিয়ে দিলেন।
আমি এখান থেকে কেমনে করবো, তাহলে আমার উপর বিষয়টা কী হবে আমি বুঝতেছি না। তখন সে তার মার্জায় তাকলিদকে প্রশ্ন করে। তাকলিদ মানে অনুসরণ, আনুগত্য। তো সে তার মার্জায় তাকলিদকে, মার্জা মানে যার দিকে রুজু করা হয়, ঝোঁকা হয়, তো সে তার মার্জাকে জিজ্ঞাসা করে। তখন মার্জা এই প্রশ্নের উত্তর দেয়। শিয়াদের নিয়ম হচ্ছে অলওয়েজ জীবিত মার্জার অনুসরণ করতে হয়, ঠিক আছে? এইভাবে পৃথিবীতে যেখানে যত শিয়া আছে, ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে বা পৃথিবীর যেখানেও, তারা প্রত্যেকেই কোনো না কোনো মার্জার সাথে কানেক্টেড। এবং তারা যে বাৎসরিক যে জাকাত দেয়, সুন্নিদের জাকাত 2.5%, শিয়াদের জাকাত হলো 20%। এই জাকাতটা তারা ওই মার্জার কাছে জমা দেয়, নিজ হাতে খরচ করে না। নিজে শাড়ি কিনে বিলায় দিলাম, লুঙ্গি কিনে, এগুলো করে না। ওটার ফলে আবার শিয়া মার্জারা অলওয়েজই ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট ছিল ইতিহাসের শুরু থেকে, যার ফলে তাদের মসজিদ কমিটির কাছে ভিক্ষা করতে হয় না, অথবা রাজনৈতিক নেতাদের কাছে ধর্ণা দিতে হয় না। তারা ফাইন্যান্সিয়ালি প্রচণ্ড স্ট্রং। ইসলামী ইরানের মধ্যে 3টা সরকার আছে। একটা সরকার হলো আস্তান কুদস রাজাভি, এটার নাম আপনারা মনে হয় শোনেন না। আস্তান কুদস রাজাভি, এটা স্টেট উইদিন আ স্টেট। সাইদ ইব্রাহিম রাইসি যেটার হেড ছিলেন একসময়। এখানে এত টাকা পয়সা হয় এখানে মানুষের শুধু ডোনেশন থেকে, যে ইরানের সরকারের একবার টাকা সংকট হলো, তারা সরকারকে ঋণ দিয়ে উদ্ধার করছিল, বোঝেন? অ্যাজ ইফ মনে করেন আমাদের শাহজালালের মাজার, এই মাজারে এত টাকা যে বাংলাদেশ সরকারের টাকায় ঘাটতি পড়ছে, এই মাজার থেকে ধার দিল। আস্তান কুদস রাজাভি হসপিটাল আছে, ইউনিভার্সিটি আছে, লাইব্রেরি আছে, ইন্ডাস্ট্রি আছে, এটা আছে, ওটা আছে, হিউজ একটা স্টেট উইদিন আ স্টেট। এটার যে হেড হয় সে একটা দেশের মালিকের মতো, এরকম ব্যাপার, হিউজ পাওয়ার, এবং ওখানে সব স্পিরিচুয়াল ব্যাপার। এই হলো আস্তান কুদস রাজাভি। দেন প্রেসিডেন্টের হাতে কিছু ব্যাপার স্যাপার থাকে, রাষ্ট্র পরিচালনা ব্যাপার থাকে। আর হলো রাহবারের আন্ডারে সামরিক বাহিনীগুলো থাকে। রাহবারের একটা ফাইন্যান্সিয়াল পাওয়ার আছে, যেটা হলো কি যেন নাম ভুলে গেছি। রাহবারের একটা সেতাদ আছে, ওইটা আবার হিউজ একটা পাওয়ারফুল অর্গানাইজেশন। মনে করেন জামায়াতে ইসলামে কি আছে, ইসলামী ব্যাংক আছে, ইবনে সিনা আছে, এটা আছে, ওইটা আছে, সব মিলে বিশাল একটা ফাইন্যান্সিয়াল ব্যাকবোন। রাহবারের আন্ডারে এরকম এনজিও আছে, যেটা একটা হিউজ ফাইন্যান্সিয়াল ব্যাকবোন রাহবারের নিজের হাতে। আর রাহবারের হাতে আছে মিলিটারি। এটাকে আপনি একটা বডি হিসেবে দেখতে পারেন। আবার দেখতে পারেন প্রেসিডেন্ট, তার আন্ডারে মিনিস্টার এবং পার্লামেন্টের সাথে মিলে প্রেসিডেন্ট কাজ করে। এটা হলো আরেকটা। সো ইরানের মধ্যে এরকম 3টা ব্যাপার আছে, 3টা ইন্ডিপেন্ডেন্টলি পাওয়ারফুল বডি আছে, যারা আবার পারস্পরিক কোলাবোরেট করে, কোঅপারেট করে। এই হচ্ছে ইরানের শাসন কাঠামোগত ব্যাপার। এখন শিয়াদের এই যে টাকা পয়সা সব গিয়ে মার্জার কাছে জমা হয়, যেই কারণে তাদের কারোর কাছে ভিক্ষা করতে হয় না, এবং ফাইন্যান্সিয়াল ব্যাকবোন থাকার কারণে তারা যুদ্ধ করতে পারে, তারা হুমকি দিতে পারে, কারণ তাদের টাকার অভাব নাই। আর তাদের জাকাত 2.5% না, তাদের জাকাত 20%। আমাদের যদি বলা হতো জাকাত 20%, লোকেরা বলতো ভাই আমি হিন্দু হয়ে যাব, আমি আর পারবো না। 20% জায়গা 2.5%ই দেই না, হ্যাঁ এই 2.5%ই দেয় না, আবার 20% দেবে। তো কিন্তু শিয়াদের দেখবেন, ইভেন আপনি খোঁজ না গেলে বাংলাদেশেও দেখবেন কেমনে বাংলাদেশি শিয়ারা ওই 20% জাকাত ওই দিয়ে ইরানে পাঠাই দিতেছে, তার মার্জা যদি ইরানে হয়। আবার যার মার্জা ইরাকে, এরকমও আছে, ইরাকে পাঠাই দিতেছে সারা দুনিয়া থেকে। পাকিস্তানে হয়তো একজন মার্জা আছে, তার ফলোয়ার যদি ইরানে থাকে, ইরান থেকে টাকা ওইখানে চলে যাচ্ছে, বুঝতে পারছেন? সো এটা কিন্তু ন্যাশনাল বর্ডার দিয়ে বাউন্ড না। তারা একজন মার্জার ফলোয়ার পৃথিবীর যে কোনো জায়গায় থাকে, তাদের কাছ থেকে ইসলামিক ট্যাক্স ওই মার্জার কাছে আসে, মার্জা এটা খরচ করে। আচ্ছা, এই রাশিদ কি বলছেন? তারা কি উম্মাহ কেন্দ্রিক চিন্তা করতেছে? তাদের এরকম কোনো বর্ডার নাই, ও মুসলিম উম্মাহ। ওই ন্যাশনাল বর্ডার এগুলো তো নতুন আবিষ্কার, ব্রিটিশদের আবিষ্কার। আচ্ছা, লিখে দিবেন নাকি? এই কথাগুলো আসলে এত বড় এই জিনিসগুলো লেখা একটু রেকর্ড হইতেছে, আপনি বিষয়টা হচ্ছে তারা যদি উন্মকেন্দ্রিক চিনতে পারে, তাহলে এই শিয়া কনসেপ্টের বাইরে বের হয়ে এই মার্জা, তারা কি অন্য কোনো মার্জাকে ফলো করতে পারবে? তারা কীভাবে আবু হানিফা আর শিয়াকেও ফলো করতে পারবে? না, কখনোই না। কিভাবে?
তাহলে তো তাদের এই কারণ সে এই তো- কনসেপ্টটা কারণ সে তখন তো আর ইয়ে মুসলিম না। কেন্দ্রিক হইল না। শিয়া মুজতাহিদ না, যে শিয়া কি সুন্নি মুজতাহিদকে ফলো করতে পারবে না। সুন্নিরা কিন্তু সুন্নি মুজতাহিদকে ফলো করে। একজন সুন্নি সে হয় ইমাম আবু হানিফার কি অবস্থা? ভালো আছেন? সে হয়তো ইমাম আবু হানিফার ফলো করে, অথবা ইমাম মালিকের ফলো করে, ইমাম শাফির ফলো করে, তাই তো? আলটিমেটলি এরকম মাঝহাব কি তারই তো ফলো হয়। এখন শিয়াদের হচ্ছে খামেনি একটাই মাঝহাব, সে নিজে একটা মাঝহাবের মতো। প্রত্যেক মানে সুন্নিদের কাছে যেটাকে মাঝহাব বলা হয় সেই ডেফিনিশনে শিয়াদের মধ্যে 80-90টা মাঝহাব আছে, শুধু 12 ইমামই শিয়া। প্রত্যেক মুজতাহিদ একজন করে মাঝহাব, স্ট্রাকচারালি সেম। স্ট্রাকচারালি ইমাম আবু হানিফার যে মাঝহাব এটা স্ট্রাকচারালি যেরকম, খামেনি সেম স্ট্রাকচার তার ফলোয়ারদের সাথে। তখন বলতে হবে খামেনি একটা মাঝহাব, সিস্তানি একটা মাঝহাব, এরকম প্রত্যেক মারজায়ে তাকলিদ মুজতাহিদ একটা করে মাঝহাব। কাঠামোগতভাবে সুন্নি মাঝহাব যেটা, শিয়াদের প্রত্যেক আলেম একটা করে মাঝহাব, এটা হচ্ছে কাঠামোগতভাবে। তো এইটা যখন শিয়াদের সিচুয়েশন এবং তাদের ফাইন্যান্স কিন্তু ফ্লো করে বর্ডারলেস, এটা খেয়াল করেন, বর্ডারলেস ফাইন্যান্স ফ্লো করতেছে। এই যে ইরানে যুদ্ধ শুরু হয়ে গেছে, বাংলাদেশ থেকে কিন্তু সহায়তা যাওয়া শুরু করছে, ওই ইসলামিক ট্যাক্সের বাইরেও, 20% যে বাৎসরিক ট্যাক্স ওটার বাইরেও। তো এইভাবে যেহেতু তারা বর্ডারলেস এবং তাদের ফাইন্যান্স যেহেতু বর্ডারলেস, এই চিত্রটা মাথায় রেখে এবার আপনারা বলবেন যে যখন হিজবুল্লাহ, ফাতেমিউন, জাইনাবিউন এরকম বিভিন্ন বা আনসারুল্লাহ হুথি এরকম বিভিন্ন যখন সংগঠন তৈরি হয় যেগুলো ন্যাশনালিস্টিক সংগঠন, কিন্তু তাদের নেতৃত্বে থাকে কি শিয়া আলেম, তখন ওই ন্যাশনালিস্টিক সংগঠন কতটা বর্ডার বাউন্ড আর কতটা বর্ডারলেস, তখন আমরা এই প্রশ্নটা করতে পারি, তাই না? কারণ তাদের ফাইন্যান্সিয়াল ব্যাকবোন কিন্তু টোটালি বর্ডারলেস। বাংলাদেশ থেকেও টাকা যাচ্ছে, বাৎসরিক ট্যাক্স চলে যায়, ইরাকে যায়, খামেনির কাছে যাইতো এতদিন। এখন এই যে নেক্সট আবার হয়েছে, খামেনি ফলোয়াররা ন্যাচারালি তার ছেলের ফলোয়ার হয়ে যাবে, সরই ফলোয়ার শিকার ক্ষেত্রে, এবং ট্যাক্সও তার কাছে পাঠাবে, বাৎসরিক যত 20% জাকাত পাঠাই দিবে, ঠিক আছে? এখন হিজবুল্লাহরা তাদের দুটো আসপেক্ট আছে, এক তারা ন্যাশনাল ব্যাপারগুলো দেখে, আমাদের জাতি গোষ্ঠী এই দেশের স্বার্থ রক্ষায় আমি যতটুকু যা করব, আর একটা হলো বর্ডারলেস। কেননা শিয়া মার্জা মানেই বর্ডারলেস, তারা অলওয়েজই বর্ডারলেস, এই জন্য তারা বর্ডারলেস অ্যাক্টিভিটি করে, এটা তাদের জন্য খুব ন্যাচারাল। বাংলাদেশের শায়ক আহমদুল্লাহ সৌদির জন্য কিছু করবে, এটা খুব একটা অদ্ভুত ব্যাপার, বাহরাইনের জন্য কিছু অদ্ভুত ব্যাপার, কারণ আমার এই আলেম আমাদের এখানে বর্ডার বাউন্ড, তার ফতোয়ার অনুসারী অন্য ভাষার অন্য জাতিগোষ্ঠীর কেউ নাই সুন্নি জগতে। শিয়া জগতে এটা খুবই কমন। আরব আলেমের অনুসারী ইরানি আছে, ইরানি আলেমের অনুসারী বাঙালি আছে, পাকিস্তানি ইন্ডিয়ান আছে, থাইল্যান্ড, জাপান আছে। জাপান হয়ে আমাদের ভাই জাপানে ছিল, আমি শুনছি এরকম তার কাছে আছে। সে শিয়াদের প্রতিষ্ঠানে গেছে, ঘুরে আসছে, দেখতে গেছে কীরকম, সেখানে শিয়া মাওলানা আছে, সেখানে জাপানিরা সব জাপানি শিয়া যারা তারা তাদের ট্যাক্স পাঠাই দিতেছে। এরকম আমেরিকাতে আছে, কানাডা আছে, সব জায়গাতে আছে। সো দে আর রিয়েলি বর্ডারলেস ওই জায়গাতে। এরকম বর্ডারলেস যারা ইন টার্মস অফ ফলোয়িং, ইন টার্মস অফ ফাইন্যান্স, তারা খুব সহজেই বর্ডারলেস অ্যাক্টিভিটি করতে পারে। সো হিজবুল্লাহর পক্ষে সিরিয়ায় যাওয়া খুব বড় ধরনের ইন্টারনাল কোনো বাধা আসে না যে আমি ওখানে কেন যাচ্ছি, কারণ তারা অলরেডি বর্ডারলেসভাবে মুভ করে। ফাইন্যান্স, বাংলাদেশের শিয়াদের কোনো অ্যাক্টিভিটি হবে, হিউজ টাকা চলে আসছে, ধরেন পাকিস্তান থেকে টাকা পাঠিয়ে দিচ্ছে, পাকিস্তানি কোনো মার্জা বাংলাদেশিদের জন্য টাকা দিয়ে দিচ্ছে, তার কাছে অনেক পয়সা আছে, পাকিস্তানের শিয়া বেশি, সে বলে বাংলাদেশের জন্য একটা প্রোগ্রাম হবে, আমি দিয়ে দিচ্ছি, এই 2-4 কোটি 5 কোটি 10 কোটি পাঠিয়ে দিচ্ছি। মানে কম মনে হচ্ছে, আরও বেশি কোটি টাকা বাংলাদেশে আসে বাই দেবে শিয়াদের হাতে, যেহেতু বিরিয়ানি খায় বেশি। তো হ্যাঁ, তো অনেক অনেক পয়সা আসে বিরিয়ানিতে, 60-70% বিরিয়ানিতে যায়, বাট বাকি কিছু এটা কি আপনি হিসাব করে দেখেছেন যে 60-70% হ্যাঁ, এটা আমার একটা আইডিয়া। আর বাকিটা যায় হলো ইট কাঠ পাথরের কিছু কনস্ট্রাকশনে, আর অল্প কিছু যায় যে এগুলোতে মনে হয়, এখানে অবশ্য আসে নাই, আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট। এই জন্য তারা কি পুরোপুরি ইরানের প্রক্সি? না, তারা ইরানের প্রক্সি না। ইরানে এখন যখন বেলায়েতে ফকি প্রতিষ্ঠা হয়েছে,
রাহবার সাইদ আলী খামেনি, শহীদ সাইদ আলী খামেনির নেতৃত্বে এতদিন চলেছে সবাই, এইটা সুপ্রিম অথরিটি হয়েছে বলা যায়। কিন্তু প্রত্যেক মার্জা স্বাধীন, কোনো মার্জা খামেনির আনুগত্য করতে বাধ্য না। কিন্তু মাহদাভিয়াতের যে গ্রেটার কনসেপ্ট, ইমাম মাহদির শাসন প্রতিষ্ঠা করা, ওইটার যে প্রিন্সিপালগুলো শিয়াদের মধ্যে আছে, ওই প্রিন্সিপাল এর যে মিশন, ওই মিশন এগিয়ে নিচ্ছে ইরানের রাহবার। এই জন্য পৃথিবীতে যত শিয়া মার্জা আছে 80-90 জন আয়াতুল্লাহ আছে, আপনারা সার্চ করবেন লিস্ট অফ আয়াতুল্লাহ, উইকিপিডিয়াতে পেয়ে যাবেন। এই আয়াতুল্লাহরা খামেনিকে মেনে নেয় বা রাহবারকে, ইরান রাহবারকে মেনে নেয়, তার যে গ্লোবাল মিশন এগুলো মেনে নেয়। বাট এই রাহবার ইন্ডিভিজুয়াল ফতোয়ায় হস্তক্ষেপ করে না। বোঝা গেছে ব্যাপারটা? ও আরেকজন মার্জা, ওর ফতোয়ার মধ্যে আমি হস্তক্ষেপ করবো না। এবং শিয়াদের মধ্যে এটা আবার খুবই ভালো যে তারা একজন আরেকজনের ফতোয়ার মধ্যে হস্তক্ষেপ করে না। সো আমাদের যেমন এটা হয় যে না এটা বেঠিক, এই তোমার অজু হয় নাই, কাফের। এরকম বলে না, অজু হয় নাই, হাত বাঁধা হয় নাই, বা আমরা নামাজে দাঁড়াইছি এসে পায়ের সাথে ঘষা লাগাইতেছে, মাঝখানে শয়তান যেন না ঢোকে। এই যে কাজগুলো আমাদের হয় কারণ আমরা অন্যকে ফতোয়া দিয়ে ফেলি। শিয়াদের মধ্যে এই বর্ডার ওরা ক্রস করে না। সে যদি দেখে আরেকজন অন্যভাবে অজু করতেছে, তখন বলে ভাই আপনার এই অজুটা কি? সে বলবে আমার মার্জা বলছে এভাবে, মানে আমার পীর কইছে, আমার হুজুরে কইছে এমনি, সে বলবে ওকে। আর কোনো মারামারি হবে না। তো এটা ঐতিহাসিকভাবে উসুলি 12 ইমামি শিয়ারা এই জিনিসটা মেনটেন করে এসেছে, যার ফলে তাদের মধ্যে এই যে জোরে আমিন নিয়ে মাথা ফাটাফাটি ইম্পসিবল, এটা তাদের মধ্যে হয় না। হ্যাঁ, সে এইরকম একটা পপুলেশনের জন্য পসিবল। তারাই সেকুলার ওয়েস্টার্ন ইউরোপিয়ান মডেলের এঁকে দেওয়া ম্যাপের বর্ডারে বাউন্ড না, যেটা অ্যাকচুয়ালি মুসলিম উম্মার হওয়া উচিত। কারণ বর্তমান আধুনিক ম্যাপ এটা ব্রিটিশরা এঁকে দিছে, ফরাসিরা এঁকে দিচ্ছে, এটা তো আমাদের হওয়া উচিত ছিল না। আমরা বর্ডারলেস, এটাতে অনেক সময় ব্যয় করা হয়েছে। তারপরে সিরিয়া ইস্যু, তো সিরিয়া ইস্যুটা কিছুটা কাভার হয়েছে, বাট তারপরেও আরও কমপ্লেক্স ইস্যু আসবে ওখানে। ইরান ইরাক যুদ্ধের প্রেক্ষাপট কি? এটা প্রেক্ষাপট খুবই সহজ, শিয়া সুন্নি বিভেদ, এটা পরে। সিরিয়া ইরানের কন্ট্রিবিউশন কেমন? যেহেতু পশ্চিমারা বলেছে $30 বিলিয়ন, নিশ্চয়ই 20 বিলিয়ন হলেও তো হবে। কন্ট্রিবিউশন সিরিয়া শিয়া সুন্নি কনফ্লিক্ট, আমাদের মনে হয় শিয়া সুন্নি সিরিয়া এটাকে টাচ করতে হবে, ইরান ইরাক টাচ করতে হবে। হিজবুল্লাহ বিষয়টা কিছুটা বলেছি, ইরানের প্রক্সি না, তারা ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্ত নেয়, এবং ইন্ডিপেন্ডেন্ট সিদ্ধান্ত নেওয়াটা আপনারা এখন মিলিটারি ব্যাপারটা বুঝতে মিলাইতে পারবেন। ইরান নেটে হয়তো দেখছেন মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি অনেকে বলতেছে, অর্থাৎ কোনো সেন্ট্রাল লিডার এরা আন্ডারে সব হইতেছে না। লক্ষ্য উদ্দেশ্য বলে দেওয়া আছে, এক একজন সামরিক ব্যক্তি তাদের ব্রিগেড নিয়ে আলাদা আলাদা, এ ওর সাথে কথা বলে না, কোনো যোগাযোগও নেই, প্রত্যেকে নিজের নিজের মতো করে মিসাইল মারতেছে। লক্ষ্য উদ্দেশ্য যতক্ষণ অ্যাচিভ না হবে মিসাইল মারতে থাকে। সেন্ট্রালাইজড লিডারশিপের রিস্ক হচ্ছে মাথা কেটে ফেললে শেষ, ডিক্যাপিটেশন স্ট্রাইক, মাথা কেটে ফেললে শেষ। কিন্তু সোয়ার্ম স্ট্রাকচারের সুবিধা হচ্ছে পিঁপড়াদের মতো, একজন লিড দেয়, ও মরে গেলে আরেকজন লিড দেয়, কিন্তু কালেকটিভ গোল অ্যাচিভ হবেই। এখন ইরানের যদি রাহবারকে মেরে ফেললেই হিজবুল্লাহ শেষ হয়ে যেত, তাহলে আমরা বুঝতাম যে হিজবুল্লাহ হলো ইরানের প্রক্সি। কিন্তু ইরানের রাহবারকে মেরে ফেলার পর হিজবুল্লাহ তো শেষ হয়নি, উল্টা হিজবুল্লাহ এতদিন মনে হচ্ছিল যে আদমরা মরেই গেছে। এখন হিজবুল্লাহ যে এটা দেখানো শুরু করছে, মনে হচ্ছে হিজবুল্লাহ লাইক দ্য অ্যাশেজ অফ দ্য ফিনিক্স, ফিনিক্সের ছায়ের মতো সে আবার পুনরুজ্জীবন লাভ করেছে। এইটা মোকাওয়ামা, অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের একটা স্ট্র্যাটেজিও বটে, একটা হেডের বদলে মাল্টিপল হেড তৈরি করা, যেটা উইকিলিক্সে আমরা দেখেছিলাম যে সৌদি আরব আমেরিকাকে বলছিল সাপের মাথা কেটে ফেলাই ভালো, মানে ইরানের শেষ করো, লিডারশিপকে মেরে ফেলো। দেন যখন অপারেশন আল আকসা ফ্লাড শুরু হইল, তার 2-1 দিন পরেই মনে হয় শহীদ সাইদ নাসরুল্লাহ তার ভাষণ দেওয়ার কথা, সারা পৃথিবী তাকায় আছে নাসরুল্লাহ ভাষণ দেবে, সারা পৃথিবী সাসপেন্সে ওয়েট করতেছে, ওয়েস্টার্ন মিডিয়া আর কোনো কথা নেই, খালি কন্টিনিউ এই এখন নাসরুল্লাহ ভাষণ হবে, নাসরুল্লাহ টেলিভাইজ স্পিচ আসবে, এটা আসবে, সারা পৃথিবী তাকায় আছে।
ইরানের প্রক্সির বক্তব্য শোনার জন্য? তারপর নাসরুল্লাহ কি বললেন? নাসরুল্লাহ এসে বললেন, মানুষ ভাবছিল নাসরুল্লাহ খুব সিনেম্যাটিক কিছু বলবে, আমরা মহান এক যুদ্ধ শুরু করে দিলাম। নাসরুল্লাহ বললেন, ফিলিস্তিনিরা হামাস তাদের নিজেদের সিদ্ধান্তে আল আকসা ফ্লাড করেছে, এ বিষয়ে আমরা অবগত ছিলাম না। তারা আমাদেরকে অবগত করে কাজ করে না। তারা আমাদের মিত্র, আমরা তাদের মিত্র। আমরা আমাদের মতো সিদ্ধান্ত নেই, তারা তাদের মতো সিদ্ধান্ত নেয়, ইরান ইরানের মতো সিদ্ধান্ত নেয়। তবে মুসলিম হিসেবে আমাদের কমন কিছু লক্ষ্য আছে এবং আমাদের কমন শত্রু আছে, যা আমাদের মৈত্রী সৃষ্টি করেছে, অ্যালায়েন্স সৃষ্টি করেছে। আল আকসা ফ্লাড হামাসের নিজস্ব সিদ্ধান্ত, আমরা দেখেছি, আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। ইরানের আবারও একই কথা বলেছেন এবং আমরা এটাকে সমর্থন করি। 7 অক্টোবর হামাস অ্যাটাক দিল, 8 অক্টোবর হিজবুল্লাহ অ্যাটাক দিল। ঠিক আছে, হিজবুল্লাহ আগে থেকে জানতো না, কিন্তু অ্যাটাক দিল। তারপরে এই সাপোর্টে অ্যাটাক দিতে দিতে হিজবুল্লাহর কী অবস্থা হইল? হাসান নাসরুল্লাহকে শহীদ হইতে হইল ফিলিস্তিনের জন্য। তখন কিন্তু ইরান আক্রান্ত না। হিজবুল্লাহ যদি ইরানের প্রক্সি হবে, তাহলে তো ওরা শক্তি রিজার্ভ করবে, প্রিজার্ভ করবে, যে এই দিনের জন্য 2025-এর যুদ্ধের জন্য, 12 দিনের যুদ্ধ জুন মাসের, ওটার জন্য না হিজবুল্লাহ শক্তি প্রিজার্ভ করবে, যে সে ইরানের প্রক্সি। সে তো এখনকার যুদ্ধের জন্য শক্তি প্রিজার্ভ করবে, যে সে ইরানের প্রক্সি। কিন্তু সে নিজের শক্তি ক্ষয় করে নিজের নেতাকে হারায় দুর্বল হয়ে গেল সুন্নি হামাস এর জন্য। তাও আবার এমন কিছু যেটার জন্য হামাস কনসাল্ট করে নাই হামাস হিজবুল্লাহর সাথে, ইরানের সাথে। যাদের চোখে আসাবিয়াতের চশমা রয়েছে, দলবাজির চশমা রয়েছে, এ ধরনের ইরান সাপোর্টাররা বলে হামাস খামেনির সাথে কোনো কনসাল্ট না করেই আল আকসা ফ্লাড করেছে, যার ফলে এত ক্ষয়ক্ষতি হয়েছে। এটা ঠিক হয়নি। যদিও খামেনি এ কথা বলেনি, কিন্তু তারা যেহেতু সামহাও ইরানি দালাল, অতএব তারা চায় ইরান ভালো থাকুক, ইরানের ক্ষয়ক্ষতি না হোক, হিজবুল্লাহ শিয়া এরা ভালো থাকুক। এখন এই হামাসকে সাপোর্ট দিতে গিয়ে শিয়াদের মরতে হইতেছে, মানে আমাদের নাসরুল্লাহকে শহীদ হইতে হয়েছে। এই জন্য তাদের রাগ হামাসের উপরে, সেনওয়ারের উপরে, আল আকসা ফ্লাডের উপরে, যে কেন খামেনির কথা মেনে নেয়নি। বাট তারা স্ট্র্যাটেজিক লেভেল থিঙ্কিং বোঝে না। স্ট্র্যাটেজিক লেভেল থিঙ্কিং হচ্ছে সারা দুনিয়া সাসপেন্সের সাথে ওয়েট করতেছিল যে নাসরুল্লাহ কি বক্তব্য দেয়। নাসরুল্লাহ এসে বললেন আমাদের সাথে কনসাল্ট না করেই হামাস এটা করেছে, আল আকসা ফ্লাড, এবং আমরা তাদেরকে সাপোর্ট করি, আমরাও যুদ্ধ করব। ইরানও সাপোর্ট দেওয়া শুরু করলো। এর মানে হচ্ছে উইকিলিক্সে অনেক বছর আগে সৌদি আরব যেটা বলেছিল সাপের মাথা কেটে ফেলা ভালো, এখন সেই এক মাথা 3 মাথা হয়ে গেছে। হামাস ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্ত নেয়, হিজবুল্লাহ ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্ত নেয়, ইরান ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্ত নেয়। সো এখন ওদের 3টা রিসার্চ উইং এস্টাবলিশ করতে হবে। আমেরিকার তো ইরান বিষয়ক আলাদা ডিপার্টমেন্ট আছে ওদের ফরেন পলিসি, যেখানে শুধু ইরান নিয়েই গবেষণা হয়। এই যে ইউএস পলিসি অপশন টুয়ার্ডস ইরান, এই যে কিতাব নিয়ে আসছি, এরকম আরও অনেক পাবলিকেশন ওদের আছে, শুধু ইরান নিয়ে গবেষণা করে দিনরাত। এটা চাকরি ওদের। এখন ওদের হিজবুল্লাহ গবেষণা সেন্টার বানাতে হবে, হামাস গবেষণা সেন্টার বানাতে হবে। 2 দিন পর দেখবে কি ব্যাপার, সিরিয়া থেকে আরেকটা গোষ্ঠী বাইর হয়েছে, ওদের সাইকোলজি বোঝার জন্য আরেকটা গবেষণা সেন্টার করতে হবে। সো এইভাবে করে আপনি শত্রুকে ড্রেন করবেন। একটা মাথা না, আমাদের 10টা মাথা, কিন্তু আমাদের কমন গোল এক, ইসলামের গোল, এবং আল আকসাকে মুক্ত করা। এটা হচ্ছে স্ট্র্যাটেজিক ব্যাপার। সো আমরা স্ট্র্যাটেজিক বিষয়টা বলেছি। ওকে, ইরান ইরাক যুদ্ধ, এটা প্রেক্ষাপট, যেটা প্রেক্ষাপট খুবই সহজ। ইরানে ইসলামী বিপ্লব হয়েছে, অতএব এটাকে দমন করতে হবে। সাদ্দাম বলল যে ইহুদিরা তো 6 দিনের যুদ্ধে আরবদের পরাজিত করেছে, আমি 3 দিনেই তেহরানিকে সংবাদ সম্মেলন করব, 3 দিনে আমি দখল করব। তারপর 8 বছর, তারপর ইরান বিজয়ী হইল, এবং সেখানে গোটা দুনিয়া সাদ্দামকে অস্ত্র দিয়ে সাহায্য করেছে। দুর্ভাগ্যজনক, বাংলাদেশে ওই সময় জন্ম নেওয়া ছেলেপেলের নাম রাখা হয়েছে সাদ্দাম, কেননা বাপের বেটা সাদ্দাম। আমাদের এখানে মানে আমার জন্ম যে সময়, যদিও আমার জন্ম ইরানে, বাট ওই সময়ে বাংলাদেশে যাদের জন্ম, ওই আমার সমবয়সী স্কুলে আমি তো বাংলাদেশের স্কুলে পড়াশোনা করছি, বড় হয়েছি,
আমার স্কুলে বন্ধুদের মধ্যে দেখতাম সাদ্দাম, যদিও ছাত্রলীগের কে যেন আছে না সভাপতি সাদ্দাম। তো এলাকার নাম যদি এই যে সাদ্দাম নামগুলো ওই সময় পপুলার হয়, নাহলে সাদ্দাম এই অঞ্চলের নাম পপুলার আগে থেকে ছিল না। আমাদের বাপদাদাদের জেনারেশনে সাদ্দাম নামটা পাওয়া যায় না, ওটা এই সময় পপুলার হয়। কেন? কারণ সাদ্দাম এক মহান বীর, এই নামে মার্কেটিং করা হলো। সাদ্দাম বাংলাদেশের ইনকিলাব পত্রিকায় ডাইরেক্টলি ইনভেস্ট করতো। সাদ্দামের বিশাল বড় ছবি দিয়ে পুরো পত্রিকার এক পাতা জুড়ে ছবি, প্রথম পাতা পত্রিকা বের হলো, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের দেশে হয়েছে, যে কারণে সাদ্দাম হয়ে গেছে সুন্নি মহান বীর। সে একটা কাফের ছিল, সে কাফের ছিল। সে বলছিল যে আল্লাহর জানাজা পড়ে দিছি, এই কথা সে বলছিল। এবং সে শিয়া সুন্নি দেখতো না, সুন্নি আলেমদেরকে পর্যন্ত নিয়ে লবণ হ্রদের মধ্যে গিয়ে ফেলে দিয়ে মেরে হত্যা করতো, মানে মেরে ফেলতো। ইরাকের সাদ্দাম। সো এই সাদ্দামকে মুসলিম বিশ্বের নেতা হিসেবে পপুলার করা হয়েছে। বাট আপনারা হিস্ট্রি পড়েন, আপনারা জানতে পারবেন। ইয়েস, আমরা যেটাই মানে গুগল থেকে জানতে পারি যে ইরানের যুদ্ধে সাহায্য করছিল আমেরিকা। এটা কতটুকু সত্য? এটা কতটুকু সত্য? আপনারা ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ তার বক্তব্যগুলো দেখবেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এবং অন্যান্য জায়গায় উনি বক্তব্য বলেছেন যে আমরা একটা সিঙ্গেল স্কাড মিসাইল পর্যন্ত পারচেস করতে পারিনি সারা দুনিয়াতে। আমরা মিসাইল পারচেস করার চেষ্টা করেছি, অস্ত্র। লাস্টে লিবিয়া থেকে অস্ত্র কিনল, 25টা না 30টা মিসাইল এই গাদ্দাফি সেটা দিল। এবং ওই সময়ে আমাদের এই যে শহীদ রাহবার সাইদ আলী খামেনেই, তিনি তখন বললেন 2টা মিসাইল আমার কাছে দাও। তখন সামরিক অফিসাররা বলল এটা কেমন কথা, এই মিসাইলগুলো আমাদের জয় পরাজয় খুব ক্রুশাল জিনিস, আমি আপনার কাছে দেব। তো তিনি বললেন যে আমাদের যারা ইঞ্জিনিয়ার আছে তারা এই মিসাইলগুলো খুলে রিভার্স ইঞ্জিনিয়ারিং করবে। মিলিটারি অফিসাররা, আইআরজিসির অফিসাররা এতে অসম্মতি জানালো, বললো যে আমরা এটা দিতে পারবো না, একটা মিসাইল আমাদের জয় পরাজয় নির্ধারণ করবে। আর আপনি 2টো মিসাইল চাচ্ছেন, আপনি এটা খেলবেন, এটা নিয়ে ইঞ্জিনিয়ারিং, রিভার্স ইঞ্জিনিয়ারিং। কিন্তু রাহবার মানে তখন তিনি প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি সিএনসি ছিলেন, কমান্ডার ইন চিফ ছিলেন সামরিক বাহিনীর, এবং তিনি ময়দানে গিয়ে নেতৃত্ব দিয়েছেন যুদ্ধে। তিনি বললেন না, এটা দিতেই হবে। তিনি কারো কোনো কথা শুনলেন না। তারপর ইরানের মিসাইল প্রোগ্রাম, এই উন্নত লিবিয়ান মিসাইলগুলো নিয়ে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ইরানের মিসাইল প্রোগ্রামের যে জার্নি শুরু হইল, সেই জার্নির রেজাল্ট আজকে আমরা দেখতে পাচ্ছি, যেটা ইভেন ইরানের আইআরজিসির ওই সময়কার তরুণ নেতা, তরুণ যারা লিডার, তারা ওটার বিরোধিতা করছিল। পরবর্তীতে তারা সাক্ষাৎকারে বলছে যে আমরা এখন বুঝি যে আমাদের রাহবারের চোখ কত দূরে, এখন আমরা বুঝি, তখন আমরাই বিরোধিতা করছিলাম এই মিসাইল যে আমরা এটা মারবো ইরাকে। তা আমাদের রাহবারের এই যে দূরদৃষ্টি, তিনি যে শাহাদাতের অস্ত্র প্রয়োগ করলেন, তিনি তো জানতেন চায়না কন্টিনিউয়াস ইন্টেলিজেন্স দিচ্ছিল যে ফাইটার জেট আসতেছে আপনার ডাইরেকশানে, তাকে বলা হলো আপনি চলে যান এখান থেকে নিরাপদে, তিনি বললেন আমি যাব না। তিনি শাহাদাতের অস্ত্র প্রয়োগ করলেন জেনে শুনে। এটা এমন না যে তিনি দেশ জাতিকে ফেলে রেখে গেলেন, বরং এই শাহাদাতের অস্ত্র প্রয়োগের আগে তিনি সমস্ত মিলিটারি স্ট্র্যাটেজি দিয়ে গেছেন। সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আজকে চলতেছে, এবং শাহাদাতের অস্ত্র প্রয়োগের মাধ্যমে তিনি যেই নাড়াটা দিতে পারবেন, এটা বেঁচে থাকলে সম্ভব ছিল না। এবং সেই নাড়া যে কোন লেভেলে গেছে এটা আমরা এখন দেখা শুরু করি না, এটা আমরা সামনে দেখব। রমজান মাস, তারপর আশুরা আসবে কবে, মহরম কয়দিন, এই যে মহরম আসতেছে, মহরমে আপনারা শুধু শিয়াদেরকে দেখবেন কি হয়। 2 কোটি শিয়া সারা পৃথিবী থেকে ইরাকে যায়, আর বাইরে কেউ পদদলিত হয়ে মরে না। রাস্তার 2 ধারে ভলান্টিয়ার থাকে, ফ্রি খাবার সার্ভিস থাকে, সেখানে তারা ইমাম হোসেনের মাজার জিয়ারতে যায়। এই 2 কোটি শিয়া ওই সময়, এর মধ্যে সব ডাক্তার, ইঞ্জিনিয়ার সব কিছু আছে, তারা তখন এক একটা বোমার মতো। ওই 2 কোটি শিয়া তখন মোবিলাইজড হওয়ার জন্য রেডি। শিয়াদের হাতে সংখ্যা কম হলো, এই ফোর্সগুলো আছে। যখন ইয়া হুসাইন বলবে, যত গাড়ি বাড়ি থাকুক, যত বড় লোক হোক, সে বলবে আমি এখনই মরবো। সো তাদের ওই একটা ডিফারেন্ট একটা ব্যাপার আছে, ওই ব্যাপারগুলো কাজে লাগতেছে, এত বছর ধরে লাগছে এবং সামনেও লাগবে। সো বেটাইমে অ্যাটাকটা দিয়ে ফেলছে, কারণ সামনেই মহরম।
ইরান যদি এই যুদ্ধ মহরম পর্যন্ত টেনে নিতে পারে, মহরমের ধাক্কায় আরও 6 মাস টেনে নিতে পারবে। কারণ শিয়াদেরকে আপনারা বাঙালি শিয়া না, ওই শিয়াদেরকে, ইরানি শিয়াদেরকে মহরম মাসে দেখেন তারা কিসে পরিণত হয়, অন্যরকম হয়ে যায় তারা। সো ওই অলরেডি ইরানে বলতেছে আমরা ভলান্টিয়ার সোলজার, লক্ষাধিক ছেলে পেলে বলছে আমরা সোলজারে জয়েন করব। ওদের তো বাধ্যতামূলক সামরিক ট্রেনিং থাকে সবার, 18 বছর বয়স হলে সবার বাধ্যতামূলক সামরিক ট্রেনিং। তারা বলতেছে আমরা এখনই যুদ্ধে যাব। সো তাদের ম্যান পাওয়ারের কোনো অভাব হবে না, শুধু একটা ফতোয়া, একটা ডাক, ম্যান পাওয়ার আসছে, হুসাইনের নাম, ম্যান পাওয়ার চলে আসছে। এনিওয়েজ, ইরান ইরাক যুদ্ধ এটা হচ্ছে শেষমেশ সামরিক অস্ত্রের অভাবে ইমাম খোমেনি সিজফায়ার মেনে নিতে বাধ্য হন। সিজফায়ার মেনে নেওয়ার পর সাদ্দাম আবার অ্যাটাক দেয়। ইমাম খোমেনি সাথে সাথে বললেন ময়দান পূর্ণ করে ফেলো, এবং সাথে সাথে আবার সোলজাররা চলে গেল এবং 3 দিন যুদ্ধ হলো। ইরাক পরাজিত হয়ে ফিরে গেল, তারপর ইরান বিজয়ী হইল। তো জাতিসংঘের সিজফায়ারের পর 3 দিন যুদ্ধ করে ইরান বিজয়ী হয়ে তারপর ইরান ইরাক যুদ্ধ শেষ হয়। এটা 8 বছরের যুদ্ধ। এখানে আমাদের অবশ্য 9 মাসেই 30 লক্ষ আমরা মরে গেছি, ওদের 8 বছরে 4.5 থেকে 5 লাখ মানুষ মারা গেছে। আচ্ছা, একটা ব্যাপার সেটা হচ্ছে যে এখানে একটা কোশ্চেন হচ্ছে আছে, আমরা দুঃখেও হয়তো 30 লক্ষ না 28 লক্ষ দুঃখে মরছে, এটা হইতে পারে। বলে আর আমরা হচ্ছে মহরমের মিছিলে দেখি হচ্ছে যে চাবুক মারা হয় পিছনে, একটা মাতম করা হয়। এটা ইরানে নিষিদ্ধ। এটা কি ধর্মীয় একটা পার্ট শিয়াদের কোনোভাবে? এটা ধর্মীয় পার্ট না, এটা কালচারাল একটা জিনিস হয়ে গেছে। এটা ইসলাম ইরানে নিষিদ্ধ। ইসলাম ইরানে এটা নিষিদ্ধ করার ফলে যারা কালচারাল শিয়া তারা আবার খামেনিকে গালিগালাজ করতো যে তারা কেন এটা নিষিদ্ধ করেছে। ভাই, তাদের রিয়েলি ধর্মের প্রতি সিনসিয়ারিটি নাই, তারা হইল কালচার। তো বাংলাদেশে দেখেন এরকম অনেকে আছে, ঘোড়ার পায়ে দুধ ঢালে, এটা ওইটা করে। আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন ইমাম হুসাইনের শাহাদাতের পর ইমাম হুসাইনের যে সন্তান সে কি এটা করছিল? সে কি চাবুক মারছিল পিঠে? সে কেমনে মাতম করতো? পিঠে চাবুক মেরে মাতমের কালচার কবে শুরু হলো? যারা ওইভাবে করে তাদেরকে জিজ্ঞাসা করেন, কোনো উত্তর নাই। এটা ইসলামের শত্রুরা ইসলামকে, শোকের কালচারকে নষ্ট করার জন্য এই সমস্ত বাজে জিনিস ঢুকাই দিছে, এবং ইরানের ইসলামী বিপ্লবের পর এটাকে আইন করে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। শরীর রক্তপাত করা হারাম করে দেওয়া হয়েছে, নবীর স্ত্রীদেরকে গালমন্দ করা হারাম করে দেওয়া হয়েছে, যার ফলে ওই দলবাজি করা, শিয়া সুন্নি মারামারি করা মানসিকতার লোকেরা, ওই ধরনের শিয়ারা খামেনিকে কত গালাজ করছে। তিনি তো বহুদিক থেকে মাজলুম, শুধু আমেরিকানদের হাতে মাজলুম তা না। এটা কি হচ্ছে ফতোয়া দিয়ে হারাম করা হয়েছে যে শিয়া কমিউনিটি কেউ এই কাজটা করবে না, যে সাহাবীদের গালি দেওয়া, মাদের গালি দেওয়া? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তবে এই ফতোয়া ইরানের জনগণ মানতে বাধ্য, এবং খামেনি যেহেতু মার্জিয়ায় তাকলিদ, তার অনুসারীরা মানতে বাধ্য, অন্যরা মানতে বাধ্য না। Sure. সিরিয়ার ইস্যু আমরা এখনো টাচ করি, আসতেছি সামনে। প্লেট দিয়ে আবার নিয়ে যায়, কি অবস্থা? মিসম্যানেজমেন্ট, এক প্লেটে 2 জন খেলেই তো হয়। সবাই তো তাবলিগ না ভাই এখানে। হ্যাঁ। ওই যে একটা মিম দেখছিলাম, কি যেন একটা খেলা, ফুটবল খেলায় আছে না, কি বলে লিগ আছে, প্রিমিয়ার লিগ, আরেকটা কি আছে, হ্যাঁ। তো একজনকে জিজ্ঞাসা করছে, ভাই আপনি প্রিমিয়ার লিগ না অমুক লিগ? সে বলে তাবলিগ। তাবলিগ হ্যাঁ, ছাত্রলীগ গেলে আরো ভালো। দিকে গেছে। তো সিরিয়া ইস্যুটা আমরা আসতেছি ইনশাল্লাহ। তাহলে আমরা সাদ্দামের ইস্যুটা কমপ্লিট করছি না? আচ্ছা, আমার একটা ইয়ে ওকে, আমরা বলেন। কিছুটা রাহাবার সাথে খাবারের উপর একটা ইন্ট্রোডাকশন দেয়, অনেকেই জানা নাই তার জীবনের উপরে কিছু বিষয়। স্বল্প সময় প্রশ্ন তো আসতেই থাকবে, প্রশ্ন আসলে অনেক আসবে, আসতেই থাকবে। রাহাবার সাথে খাবারের উপরে ইন্ট্রোডাকশন দিয়ে এবার ইন্ট্রোডাকশন আপনারা কেউ দেন? না না, আপনি আমাদের সাদিক কই? হ্যাঁ, রায়ান ও তো গেল। তাই? পাশাপাশি মধ্যপ্রাচ্যের যে রেজিস্ট্রেন্স আমরা তার অবদানটা কি, এটা না শর্ট একটা ডিসকাশন। মধ্য আমাদের প্রশ্ন তো মোটামুটি যদি হয় কন্টিনিউস তো আধুনিক ইরানের বিরুদ্ধে অন্য সুন্নি দেশের মিল একইভাবে দেখা যায়। এর সমাধান কি আকিদাগত মিল ছাড়া সত্ত্বেও রাজনৈতিকভাবে সম্ভব? দেখেন, আমাদের সাম্রাজ্যগুলোর যেই বিষয়
ইরান বিষয়ে আমাদের যত আলাপচারিতা হয়, অনলাইনে যত ডিসকোর্স হয়, এর মধ্যে অনেক ডিসকোর্স আপনারা দেখবেন সেটা বলে যে সাফাভি সাম্রাজ্য, ইরানি শিয়া হলো সাফাভি সাম্রাজ্যের একটা রেমন্যান্ট, লেশ রয়ে গেছে, এরা হলো ওই রকম লোক। এখানে আর একটা কি উদাহরণ দিলে আপনারা এটা সহজে বুঝবেন। হ্যাঁ হ্যাঁ, এটা ধরেন এই যে আমাদের দেশে যেই মারামারিগুলো হয়, ধর্মীয় মারামারি, তুচ্ছ বিষয় নিয়ে, এখন আমরা মনে করি এই যে জোরে আমিন বলা নিয়ে, এখন জোরে আমিন বলার নিয়ে যে তুচ্ছ বিষয় নিয়ে যে আমরা মারামারি করি, আমাদের কাছে এরকম মারামারি এটা রিয়েল জিনিস। এখন আমি যদি কারো কাছে সে গল্প বলি যে ইরানিরা সৌদির সাথে আসল দ্বন্দ্ব কি জানো, আসল দ্বন্দ্ব হলো টাকনুর উপরে প্যান্ট পরা নিয়ে। এখন আমাদের গ্রামের যে মানুষেরা সিম্পল জোরে আমিন বলা নিয়ে মারামারি করে মাথা ফাটাফাটি করে মসজিদ ডিভাইড করছে, তাদের কাছে এটা একটা রিয়েল ফাইট করার মতো গোল লক্ষ্য। সো ওরকম লোকের কাছে যদি আমি এরকম একটা গল্প বলি, তার কাছে এটা অবাস্তব লাগে না, কিন্তু আপনার আমার কাছে এটা অবাস্তব লাগবে, কারণ আমরা এর থেকে বড় গোলে যে মানুষ ফাইট করে এটা জানি, এবং এর থেকে বড় গোলে ফাইট চলতেছে এটাও আমরা জানি, যার ফলে ও ধরনের বাজে কথাবার্তা আমাদের কাছে আর গ্রহণযোগ্য হয় না। এখন যেই জাতির ভিতরে আসাবিয়াত শিকড় গেড়ে বসছে, আসাবিয়াত মানে হচ্ছে নেপোটিজম, স্বজনপ্রীতি, দলবাজি, আরব গোত্রবাদ, জাহেলি গোত্রবাদ, যেটার মডার্ন ফর্ম হচ্ছে ডেমোক্রেটিক পার্টি। হ্যাঁ, আমি জামাত হলে, আওয়ামী লীগ হলে অন্যের সব খারাপ, আমার 7 খুন মাপ, ঠিক আরব গোত্রবাদ। আরব গোত্রবাদটা এমন ছিল যে ভাই যাই হোক আমার গোত্রের লোক, তো আমার তো সাপোর্ট দিতেই হবে, আমার গোত্রের লোক, তো আমি তো তার সাথে তার ফেভারে যুদ্ধ করতেছি, ন্যায় অন্যায় দেখে না। সেই জাহেলি গোত্রবাদ যেটার নবীজি কবর রচনা করে দিয়ে গেছিলেন, সেই জাহেলি গোত্রবাদকে মুসলিম ভূখণ্ডগুলোতে কারা নিয়ে আসছে? ব্রিটিশরা, ইন দ্য ফর্ম অফ মডার্ন ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেম। এখন এই যে সাম্রাজ্যের পার্সপেক্টিভ থেকে ইরানকে দেখা এবং দেখানো, এখানে সমস্যা আছে। শিয়ারা ঐতিহাসিকভাবে পার্সিকিউটেড ছিল, তারা সবসময় জুলুমের শিকার হয়েছে। এই যে সাইয়েদ আলী খামেনেই, তিনি তো সাইয়েদ, সাইয়েদ তো বোঝেন নবী বংশ, আওলাদের রাসূল, আওলাদের রাসূল ইরানে গেল কেমনে? ইমাম খোমেনি, ইনার যে আগের রাহবার ছিলেন, ইমাম খোমেনির পূর্বপুরুষ ছিল ইন্ডিয়াতে, তারা ইন্ডিয়াতে গেল কেমনে? আপনারা যখন তাদের এগুলো ট্রেস ব্যাক করবেন, আপনারা দেখবেন যে নবী বংশ কীভাবে জুলুমের শিকার হয়ে বিভিন্ন সাম্রাজ্যের হাতে জুলুমের শিকার হয়ে এক জায়গাতে এক জায়গায় মাইগ্রেট করতে করতে সারা পৃথিবীতে খালি ঘুরে বেড়াইছে, যার ফলে ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির বাবা ছিলেন ইন্ডিয়া, মানে ইন্ডিয়াতে বসবাস করছেন, কাশ্মীরে বসবাস করছেন, বা সম্ভবত তার দাদার কবর কাশ্মীরে আছে এরকম। এবং ইমাম খোমেনির বড় ভাইয়ের নাম ছিল হিন্দি, আয়াতুল্লাহ হিন্দি, মানে হিন্দের বসবাসকারী, হিন্দের অধিবাসী। আচ্ছা ভাই, ইফতারের আগে আমরা একটু বিরতি দিব, কারণ ইফতারের Sure. পর প্রয়োজন হলে একটু কথা বলবো। Okay. ইফতারের সময় কখন? ইয়াদেরকে ওইভাবে পার্সিকিউটেড একটা পপুলেশন হিসেবে দেখি, যারা কোনো সাম্রাজ্যে সাবস্ক্রাইব করে নাই, রাদার সমস্ত সাম্রাজ্যই তাদেরকে পার্সিকিউট করেছে, এবং তারা এক লাইন থেকে আরেক লাইনে ঘুরে বেরিয়েছে। তারা তাদের রিলিজিয়াস আইডেন্টিটি প্রিজার্ভ করার চেষ্টা করেছে এবং তাত্ত্বিক বিষয়গুলোকে, কিতাবাদি জ্ঞান প্রিজার্ভ করার চেষ্টা করেছে। তখন একটা জিনিস দেখতে পাবো। আর একটা পার্সপেক্টিভ তুলে ধরলাম যে শিয়ারা কীভাবে ফ্লুইড, তাদের মার্জাইয়া, তাদের অনুসরণ কীভাবে ফ্লুইড। আমাদের কিন্তু এত ফ্লুইড না, আমাদের কিন্তু কাবার ইমামের ফতোয়া অনুযায়ী বাংলাদেশি চলে না, বাংলাদেশি চলে বাংলাদেশি আলেমের ফতোয়া অনুযায়ী। তো ওরা ফতোয়ার জায়গায় ফ্লুইড, ওরা টাকার জায়গায় ফ্লুইড, বর্ডারলেস, এবং ওরা পার্সিকিউটেড হওয়ার কারণে ওরা কোনো সাম্রাজ্যে যে বিগত 1400 বছর ধরে সাবস্ক্রাইব করেছে এরকম না, বা সাম্রাজ্যের সাথে সাথে ওরা অলওয়েজ সাম্রাজ্যের অ্যান্টি পার্টি ছিল সাম্রাজ্যগুলো। যদিও ফাতেমি সাম্রাজ্য নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, বা সাফাবি সাম্রাজ্যে প্রশ্ন করতে পারেন, হ্যাঁ এই সাম্রাজ্যগুলো নিয়ে প্রশ্ন করতে পারেন। এই সমস্ত সাম্রাজ্যের ক্ষেত্রে যেমন সাফাবি সাম্রাজ্য,
1500 শতকে যখন ইরান তো ছিল সুন্নি মেজরিটি, ইরান কীভাবে শিয়া মেজরিটি হইল? প্রথম রাজা ইসমাইল, সে আরবদের থেকে ইরানকে আলাদা করার জন্য স্ট্র্যাটেজিক পজিশন নিল। সেটা কোনো ইসলামিক দৃষ্টিকোণ থেকে ছিল না। সে দেখলো যে আরবদের থেকে আমাদের কালচার আলাদা, ল্যাঙ্গুয়েজ আলাদা, কিন্তু এই ধর্ম এত পাওয়ারফুল জিনিস, এটা এসে আমাদেরকে আরবদের অধীনস্থ করে দেবে। আরব নেতা এসে আমাদের নেতা হয়ে বসবে জাস্ট ধর্মের কারণে। এখন সে তো রাজা, যত সাম্রাজ্য খোলাফায়ে রাশেদার পরে যত সাম্রাজ্য গেছে, খুব তুর্কি দালাল না হইলে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কেউ কিন্তু বলবে না যে ওগুলো ট্রু ইসলামিক শাসন ব্যবস্থা ছিল। ট্রু ইসলামিক শাসন ব্যবস্থা 4 খলিফার পরেই কিন্তু শেষ। এরপরে সব হয়েছে সাম্রাজ্য, এম্পায়ার। তার মধ্যেও কেউ ভালো শাসক, খারাপ শাসক, নানান পদের ছিল, বেশ কম ছিল। এখন এই যে সেই রাজা দেখলো যে আমরা আরবদের সাথে আমাদের বর্ডার করি, বাউন্ডারি তৈরি করতে হবে। ভালো বাউন্ডারি হচ্ছে ধর্মীয় বাউন্ডারি। সো ওরা সুন্নি, আমরা শিয়া হব। সে সারা দেশের মানুষকে বলল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো শিয়া মাযহাব, 12 ইমামি শিয়া, এবং লেবানন থেকে শিয়া আলেমদেরকে নিয়ে আসলো। এখন শিয়া আলেমরা আসছে, ধর্মপ্রচার, দ্বীন ইসলাম, শিয়া মাযহাব প্রচার। শিয়া আলেমদের অফিস, সমস্ত কিছু, সব জায়গায় শিয়া প্রোগ্রাম, শিয়া এভরিথিং সব কিছু দিয়ে প্রমোট করে, রাষ্ট্রীয়ভাবে প্রমোট করে। আমাদের যেরকম বর্তমানে অনেকের মাযহাব হচ্ছে কি জানো, একটা মিম দেখলাম, আমি আওয়ামী লীগ করি না, আমি বঙ্গবন্ধু করি। তো ওইটা যে আমাদের এই ধর্মে বানানো হয়েছে, এবং বঙ্গবন্ধু ধর্মের চেয়ে শিয়া বা সুন্নি এস্টাবলিশ করা সহজ, কারণ দ্যাট ইজ আ রিয়েল রিলিজিয়ন, তাই না? বঙ্গবন্ধু রিলিজিয়নে এলিমেন্ট কম, শিয়া সুন্নি এলিমেন্ট বেশি। তো যখন এরকম একটা মাযহাব প্রতিষ্ঠা করা হইল, এবং রাজা বাদশাহ সে নিশ্চয়ই অনেক জোর জবরদস্তি করেছে, জুলুম করেছে, এটা ওটা করেছে, বা তুমি শিয়া না হলে তুমি সরকারি সুযোগ সুবিধা পাবা না, তোমার আগে বলতে অনেক কিছু করছে। সেই ইতিহাস আমাদের ডিফেন্ড করার কোনো দরকার নাই। তা দ্বারা শিয়া মাযহাব বাতিল হয়ে যায় না। আইসিস যা করে তা দ্বারা মুহাম্মদী ধর্ম বাতিল হয়ে যায় না। কেউ যদি জোর করে ইসলাম চাপায় দেয়, তা দ্বারা ইসলাম খারাপ হয়ে যায় না। কেউ যদি শিয়া মাযহাব জোর করে চাপায় দেয়, তার দ্বারা এটা খারাপ হয়ে যায় না। এখন যাদের শিয়াদের ব্যাপারে অনেক রেজার্ভেশন আছে, তারা সাথে সাথে মনে করে, দেখছো জোর করে চাপাই দিছে, শিয়ারা অলওয়েজ এক্সপেনশনিস্ট। না, শিয়ারা অলওয়েজ পারসিকিউটেড পপুলেশন ছিল, এখনও আছে। সবচেয়ে বেশি মরতেছে তো শিয়ারাই, আল-আকসা ফ্লাডের আগ পর্যন্ত। যদি বলি যে ফার্স্ট ক্রুসেডের সময় জেরুজালেমের যে মূল চাবিকাঠি বা মূল ক্ষমতা তখন তো ফাতিমিদের হাতে ছিল। তো তখন একটা ওই লেভান্ট এরিয়াতে তখন একটা শিয়াদের যখন একটা আসকালন বলি বা গাজা বা ওই আশেপাশে যখন শিয়ারা ব্যাটেল করতেছে, তখন অনেক তুর্কি লর্ড যারা ছিল তারা আবার ব্যাটেল করতেছে একই সাথে। তো ওই সময় যে এনভায়রনমেন্টটা, ওইটা কেন এখন বর্তমানে আসতেছে না? এটার শিয়া এবং সুন্নি দুই সাইডেই দোষ আছে, দুই সাইডে আমাদের যথেষ্ট। কারণ আমি যদি ফার্স্ট ক্রুসেডের এই কারণে আনলাম যে আজকের যে ইসরায়েলের বর্ডার, সেম গোজ ফর দ্য ফার্স্ট ক্রুসেড অলসো, মানে বর্ডারটা কিন্তু সেম। আমি যদি বলি যে ওই বাইরের থেকে মানুষই আসছে, বলছে যে না আমরা যিশুর ফলোয়ার বলেই তারা বাইরে থেকেই আসছে, মানে সেম গোজ ফর জাস্ট লজিকগুলো বেরিয়ে। এবং একই রকমভাবে দুইটা এক্সিস অফ রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছে, একটা হলো শিয়া রেজিস্ট্যান্স, একটা হলো সুন্নি ওই সময়ের মতো। তখন আমরা তাও দেখতে পাইছি যে না, তারা হয়তো একে অপরকে ফাইট করতেছে না। যখন ফাতেমি সাম্রাজ্য প্রায় ডিক্লাইনে দিয়ে গেছে, তখন আসলে আইয়ুবিদরা আসলে সামনে এইখানে এই যে এখন কেন ওইটা ইভেন কোলাপস করলো কেন? এটা সমস্যা যে কিভাবে আমরা আল-আকসা আমাদের নিয়ন্ত্রণ থেকে আমরা ছেড়ে আমাদের চলে গেল কেমনে? আল-আকসা মুসলমানদের নিয়ন্ত্রণে আসছে, আবার কন্ট্রোলের বাইরে চলে গেছে কেমনে? এখন যেরকম একটা আসাবিয়াতে একটা আছে, সবাই আলাদা আলাদাভাবে দেশগুলো ভাগ করে নিচ্ছে। ওই মুভমেন্টও তুর্কি লোকরা তাই করছে, বিশেষ করে আসাবিয়াত তো পুরনো রোগ ভাই। সেলজুকদের যে লর্ড যারা ছিল বা যুবরাজ যারা ছিল, তারা তো একটা একটা করে অঞ্চল ভাগ করে নিচ্ছে। আসাবিয়াত একটা পুরনো রোগ। এখন দেখেন এই জায়গাতে আমার প্রশ্ন ছিল যে ওই সময়ও তারা একে অপরের মধ্যে মানে শিয়া সুন্নিরে মারামারি করে না, তারা তাদের মতো করে আসাবিয়াতের রোগে আক্রান্ত, কিন্তু তারা নিজেরা কিন্তু মারামারি করতেছে না। হয়তোবা
দেখেন যুদ্ধে গেছে, এই পিছিয়ে জিনিসটা আছে। এখন কেন এটা এই জিনিসটা আমাদের এখানে কয়েকটা জিনিস দেখতে হবে। এক, পিওর তাত্ত্বিক জায়গা থেকে ইসলামিক সমাজ কাঠামো কি, এটা একটা পিওর তাত্ত্বিক বিষয় আমাদের বুঝতে হবে। এই নিয়ে আমার আলাদা লেকচার আমি জানি না ইউটিউবে আছে কিনা, বাট এটা একটা আলাদা ডিসকোর্স যে অ্যাকচুয়াল, যেমন আজকে শুরুতে বলছি যে শাসকের সাথে জনগণের সম্পর্ক কেমন ইসলামিক সমাজে, সেটা হচ্ছে এইভাবে যে তোমাদের জানের উপরে তোমাদের যতটুকু অধিকার, আমি কি তার চেয়ে বেশি অধিকার প্রাপ্ত নই, নবীজি বলতেছেন। তার মানে জনগণ এবং শাসক এইভাবে কানেক্টেড, একই ব্লাড, একই ব্রেইন এবং বডিতে মুভ করতেছে ওইভাবে। তো ইসলামী সমাজ কাঠামো আমাদের বুঝতে হবে। ওই সমাজ কাঠামো আসাবিয়াত রোগটাকে এভাবে অ্যালাউ করে না এত বেশি। কিন্তু যখন ওই রকম নেতা আপনার নাই, তখন সমাজ বিভক্ত হবেই, হওয়ার সুযোগ সৃষ্টি হয় এবং তখন নানান গোত্রবাদ আবার মাথাচাড়া দিতে পারে। যেই গোত্রবাদকে নবীজি দমন করে গেছিলেন, আরব আজাম কারো একে অপরের উপর কোনো সুপিরিয়রিটি নাই, এগুলো নবীজি বলে গেছিলেন। সেই মুসলমানরা কিভাবে আজকে বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি মুসলিম জাতীয়তাবাদ, এই মুসলিম ওই মুসলিম, ইরান, ওইসব শব্দের মধ্যে ভেঙে গেল। এক মুসলিম কেন হইল না, এত বিভক্তি কেন হইল, ইরানি, সৌদি আরব কেন হইল? অবশ্যই আমরা ওই সমাজ কাঠামো ভেঙে ফেলেছি এবং আমরা ওই সমাজ কাঠামো আজকে একটাতে আছি, আদর্শটা একরকম। মাঝখানে যে সাম্রাজ্যগুলো গেছে, এই সাম্রাজ্যগুলো যে সমাজ কাঠামো দিয়েছে, ওই সমাজ কাঠামো আসাবিয়াতকে অ্যালাউ করেছে এবং সময়ের সাথে সাথে আসাবিয়াত বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ঘটে। আপনি দেখবেন চরমপন্থা, এটা সাইকোলজির বিষয়। আমরা এখন রমজান মাসে আমি একটা ক্লাস নেই, আপনারা আমার ফেসবুকে দেখতে পারেন, আমি 40 দিন ক্লাস নেই। সেখানে আমরা ইসলামিক স্পিরিচুয়াল সাইকোলজির উপরে আলাপ করি। এটা একটা বিষয় যে মানুষের অন্তরের যে কোনো রোগ সে একটা বিষয়কে কেন্দ্র করে চরিতার্থ করে। যেমন যারা চরমপন্থী, যা চরমপন্থা ইটসেলফ একটা রোগ। আপনি দেখবেন চরমপন্থী লোক খোঁজে কোথায় গেলে চরমপন্থী হওয়া যায়, তখন সে আওয়ামী লীগে জয়েন করে, তারপর সে বিএনপি জয়েন করে, লাগলে সে চরমপন্থী জামাত হয়, লাগলে সে চরমপন্থী বাঙালি হয়, চরমপন্থী শাহবাগী হয়। মূলত চরমপন্থা ও নফসের রোগ। ও দেখে আমার সোসাইটিতে চরমপন্থী হওয়ার কী বিষয় উপাদান আছে। চরমপন্থী ব্রিটিশ আছে, কাছাকাছি যেটা থাকে ও সেটা ব্রিটিশ ইগোকে কেন্দ্র করে সে চরমপন্থী। কাছাকাছি যেটা থাকে হ্যাঁ, ওটাকে success। তো সে একটা উপাদান খোঁজে, যে উপাদানকে কেন্দ্র করে সে তার রোগটাকে চরিতার্থ করবে, আর কিছু না, তাই না? এই যে আমাদের এই যে এখানে তো আর্ট রিলেটেড ডিপার্টমেন্ট আছে, ছবি আঁকে, চারুকলা, এগুলো আছে। এখন যার ভিতরে নগ্নতা, যৌনতার আবেগ জেগে গেছে, এখন সে ওটাকে কী দিয়ে চরিতার্থ করবে? ও মূর্তিও বানায় ন্যাংটা, ছবিও আঁকে ন্যাংটা, ফিল্ম শুটিং করে ওইটাও ন্যাংটা, সবই ন্যাংটা। কেন ভিতরে ভাই ওইটা আছে। এখনও যখন লিটারেচার লেখে ওটা হয় হুমায়ুন আজাদের মতো লিটারেচার, কারণ ভাই ভিতরে যা আছে ওটাই সে চরিতার্থ করে নানান রূপ দিয়ে খালি। সো মূলত মানুষ তার নফসের ভিতরে যা থাকে এটাকে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে চরিতার্থ করে। সো আসাবিয়াত ইটসেলফ একটা রোগ। গত বছর রোজায় আমরা এটার উপর ক্লাস নিচ্ছি, আসাবিয়াতের উপরে। এই রোগ চরিতার্থ করার জন্য বর্তমানে সোসাইটিতে কী কী ফ্যাসিলিটি আছে? পলিটিক্যাল পার্টি। সো যাদের ভিতরে আসাবিয়াতের টেন্ডেন্সি আছে, আমার পিছনে একটা ব্যানার থাকবে, বড় ভাই থাকবে, দলবাজি হবে, কিছু হলে বাহিনী নিয়ে আসবো, এই রোগ যা, এই টেন্ডেন্সি যাদের ভিতরে আছে, তারা তখন পলিটিক্যাল পার্টিতে সাবস্ক্রাইব করে। এই সাম্রাজ্যগুলোর সময় ভিন্ন ভিন্ন সুযোগ সৃষ্টি হয়েছিল এবং আমেরিকার পরামর্শক্রমে শিয়া সুন্নি কেন্দ্রিক আসাবিয়াত বিভক্ত করার একটা বিশাল জোয়ার উঠছিল, যে জোয়ারটা এখন আবার ডিক্লাইনের দিকে। সো যখন সোসাইটি আসাবিয়াত চর্চার যে যে উপাদান দেয়, কখনো ধর্মীয় মাঝহাব কেন্দ্রিক, আমাদের এই ভূখণ্ডে কোনো দিন জোরে আমিন বলা নিয়ে মাথা ফাটাফাটি হয়েছিল আগে। এই ভূখণ্ডে ইসলাম আসছে শত শত বছর, মানুষ একসাথে নামাজ পড়ছে, একসাথে খাইছে, সেখানে এটা কি কল্পনা করা যেত যে মাথা ফাটাফাটি হবে জোরে আমিন বলা নিয়ে? ওই মানুষটার অন্তর ওই রকম আগে তৈরি করা হয়েছে, তারপর তাকে একটা উপাদান দেওয়া হয়েছে। খালি মারার জন্য একটা উসিলা লাগবে, কিছু হলে জানেও না কিনে মারামারি হচ্ছে, চিল্লাইছে বলে মার, মানে কি বলছে মারতে চায়, এটা তার ভিতরের অবস্থা। একটা সে উসিলা পাইছে, কি নিয়ে মার ভাই, ও কি করছে, জোরে আমিন বলছে, মার, দ্যাটস ইট। সো এইভাবে হিউম্যান সাইকোলজি প্লে আউট করে এবং যে সোশ্যাল কাঠামো আমাদেরকে ফ্যাসিলিটেট করা হয়, ওই সোশ্যাল কাঠামো কিছু কিছু নার্ভসের রোগ
অ্যালাউ করে, যার ফলে ইতিহাসের পরিক্রমায় কখনো কখনো শিয়া সুন্নি বিষয়কে কেন্দ্র করে আসাবিয়ার চর্চা হয়েছে, কখনো কখনো ন্যাশনাল বর্ডার বাউন্ডারি, কখনো এথনিসিটি, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আসাবিয়ার চর্চা হয়েছে, যে প্রতিটা বিষয় নাম ধরে ধরে নবীজি কবর রচনা করে দিয়ে গেছিলেন। কিন্তু আমরা ইতিহাসে এগুলো দেখি এবং এগুলোকে কেন্দ্র করে হয়েছে। বিষয়টাকে এই ওয়াইডার পার্সপেক্টিভ থেকে, বার্ডস আই ভিউ থেকে দেখতে হবে। এটা বুঝতে হলে, দেখতে হলে এই ইরানের বিপ্লবের স্থপতি ইমাম খোমেনির চেহেল হাদিস বইটা পড়লে অনেক বেশি জানা যাবে। তো আমি এই জিনিসটা কভার করলাম। ইফতারের আগে আপনার তো হ্যাঁ, ইফতার করার পরে ওকে, আমার কমপ্লিটেড কোয়েশ্চেনগুলো করে রাখছি। ফাইট করতেছি আমি, আইসিসকে আমি ফাইট করবোই। আইসিস কোত্থেকে আসছে? আইসিস এয়ার ড্রপ করা হয় নাই। হাজার হাজার সোলজার আইসিসের, তাদের মিলিটারি বুট কোথা থেকে আসে জিজ্ঞাসা করেন। তাদের টয়োটা হাইলাক্স গাড়ি কোথা থেকে আসে? জাপান প্রডিউস না করলে গাড়ি কোথা থেকে আসে? গাড়ি এমনি এমনি আসে? ঢাকার রাস্তায় একটা গাড়ি আসে, টোটাল ওর ট্রেস আছে কোথা থেকে আসছে, ঢাকার কোন ইয়াতে আসছে, চিটাগাং পোর্ট আসছে, কবে আসছে, কখন আসছে, এটা প্রোডাকশন কোথায় হয়েছে, সব কিছু ট্রেস আছে। আরে আইসিসরা 12 বছর ধরে সিরিয়াতে হাইলাক্স গাড়িতে বড় বড় মেশিন গান নিয়ে ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছে। জাপানিজ গাড়ি কোথা থেকে আসতেছে? এটা কি ব্ল্যাক মার্কেটে সেল হয়? আমরা যখন এই কোয়েশ্চেনগুলো করতাম আমাদের শিবিরের ভাইরা, তখন তো তারা এগুলো বুঝতো না, তখন তো তারা কনফিউজ, তারা মনে করতেছে ওখানে সত্যিকার খেলাফত এস্টাবলিশ হইতেছে। আমি তখন মাত্র ভার্সিটি পড়ি। শিবিরের ভাইরাও তখন খুব সাপোর্টও দিতে পারে না, আবার অপোজও করতে পারে না। তা আমি যখন কোয়েশ্চেন করতাম তাদের অস্ত্রের সোর্স থেকে, এত অস্ত্র কোথা থেকে আসে? রাশিয়া দেয়? চায়না দেয়? কে দেয়? অস্ত্র পৃথিবীতে তৈরি করে কারা? ফ্রান্স তৈরি করে, আমেরিকা তৈরি করে, জার্মানি তৈরি করে, রাশিয়া তৈরি করে, চায়না তৈরি করে। কে দেয়? ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার জন্য এই দেশগুলোর কারা আছে যে অস্ত্র দিবে? কারা টয়োটা গাড়ি দিচ্ছে? এগুলো জিজ্ঞাসা করেন। এদের বুট জুতা, এদের জামা জুতা, ফুল মিলিটারি গিয়ার কোথা থেকে তৈরি হইতেছে জিজ্ঞাসা করেন। কোন দর্জি বানাইতেছে, কোন গার্মেন্টসে তৈরি হচ্ছে জিজ্ঞাসা করেন, খোঁজ করেন, তাই না? এগুলো খোঁজ করতে হবে না? আমরা যেমন জুলাই বিপ্লবের পরে দেখছি যে এক একটা আওয়ামী লীগ নেতার ব্যাংক অ্যাকাউন্ট বাই করো, কোথাও কোথাও ইনভেস্টমেন্ট করছে, ওর বউয়ের নামে কী করছে, এর নামে কী করছে, ওই নামে কী করছে। ওই 3 কোটি টাকার একটা কাহিনী হইলো না, কে জানো? গাড়ি কিনলো, অডি গাড়ি কিনলো। হ্যাঁ, ওই নিয়ে কিভাবে ট্রেস করে করে খুঁজে বাইর করে দেখছেন, গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। তাহলে সিরিয়াতে হঠাৎ করে খেলাফত প্রতিষ্ঠা হচ্ছে, আসমান থেকে ওদের মিলিটারি গিয়ার নাজিল হয়েছে, এটা পরে ওরা যুদ্ধ করতেছে। তুরস্কের মাটিতে আইসিসকে ট্রেনিং দেওয়া হয়েছে, তুরস্কের মাটিতে গভর্নমেন্ট ইন এক্সাইল ফর্ম করা হয়েছে। বাংলাদেশে গভর্নমেন্ট ইন এক্সাইল যেভাবে ইন্ডিয়াতে তৈরি করা হয়েছে। ইন্ডিয়া কি সোয়াবের জন্য আমাদেরকে সাহায্য করছে 71 সালে? না, তাদের নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করবে। তাই তুরস্ক কেন আইসিসদেরকে হত্যা করছে? তারা তো তাকফিরি ভাই। আপনারা যদি সুন্নি আলেমদের সাথে বসেন বাংলাদেশে, আপনারা বুঝবেন আইসিসকে সুন্নির এক জিনিস, আইসিস আরেক জিনিস। সেই আইসিস সুন্নিদেরকে কচুকাটা করছে শিয়াদের পাশাপাশি, এবং সেগুলো দোষ চাপাইছে ইরানের উপর। তারপর যখন আইসিসের তেল ক্ষেত্রগুলো দখল করছে, এরদোয়ানের ছেলের কাছে অর্ধেক দামে তেল সেল করছে এই 1 যুগ ধরে। এগুলো সব আমাদের কাছে ডকুমেন্টেড হিস্ট্রি। আজকে মানুষ আহমেদ আল সারার নাম জানে? আমরা 13 সালে ডকুমেন্টই করছি, এখন আমার ল্যাপটপে ওই ডকুমেন্ট আছে। জুলাই বিপ্লবের পরে আমি হাসিনার কাছে 4500 ডিজিটাল ডকুমেন্ট রিলিজ করছি। 15 বছর ধরে শুধু এগুলো জমাইছি, কিন্তু খুব কম মানুষই এখন এগুলোকে ফায়দা নিতেছে, কাজে লাগাইতেছে। খুব কম মানুষ। এটা পরে আমি গুগল পিন পয়েন্টে উঠাইছি, এখান থেকে অনেক কিছু বের করার সুযোগ আছে। অনেক ডেটার উপর কত কাজ করা যায়। আপনার যদি কেউ ডেটা সায়েন্সের লোক থাকেন বা স্ট্যাটিস্টিক্স এগুলো করে থাকেন, জানবেন। এগুলো না কেউ কাজ করে না, সবাই জাস্ট ফাওয়ের উপর দিয়ে চলে। তো এই সমস্ত লোক এসে সিরিয়াকে এই সিচুয়েশন করলো। আর এরদোয়ান ত্রাতা হিসেবে আবির্ভূত হলো। এরদোয়ান নিজের পকেটের পয়সা দিয়ে মেট্রো রেল শিখেছেন, নিজের পকেটের পয়সা দিয়ে করছে। এরদোয়ান নিজের পকেটের পয়সা দিয়ে সিরিয়ান রেফিউজিদের হেল্প করছে। ইউনাইটেড নেশনস, হ্যাঁ তেন এই সমস্ত সকল ইন্টারন্যাশনাল বডি, তারা সমস্ত পয়সা দিচ্ছে। সোজা কথা, গেম হলো আমেরিকা টাকা পয়সা দিয়ে আইসিসকে ট্রেন আপ করবে তুরস্কের মাটিতে, মিলিটারি গিয়ার দেবে, জাপান থেকে গাড়ি আসবে, সব কিছু রেডি। এবার বর্ডার দিয়ে সিরিয়াতে ঢুকাও। কিন্তু ভাই ইয়াতেও তো সিভিলিয়ান এলাকায় তো বাশার আল আসাদ বন্দুক করছে। যখন ইউনাইটেড নেশনসের ইন্সপেকশন টিম গেছে সিরিয়াতে, ওই দিনই ওয়েস্টার্ন মিডিয়া নিউজ করছে যে বাশার আল আসাদ কেমিক্যাল অ্যাটাক দিচ্ছে সাধারণ জনগণের উপর। আচ্ছা ভাই, নিজ জনগণের উপর কে কেমিক্যাল অ্যাটাক দেবে? কি উদ্দেশ্যে? ওখানে কি জুলাই বিপ্লবের মতো জনগণ যার উত্থান হয়েছে?
ওখানে আইসিসের সাথে সে ফাইট করতেছে, হিজবুল্লাহ আসছে আইসিসের সাথে ফাইট করার জন্য। ওখানে সে নিজের জনগণের উপর কেমিক্যাল অ্যাটাক, এটা হচ্ছে ওই সব গল্পের মতো, মানে আমাদের কাছে সব গল্প গিলানো হয় যে শিয়া। ভাই, শেখ হাসিনা কোনোদিন সুন্নি ইগো থেকে কোনো কাজ করছে? তাহলে বাশার আল আসাদ যদি শেখ হাসিনা 3টা বছর শয়তানো হয়, সে কোনোদিন শিয়া ইগো থেকে কাজ করবে? যারা ক্ষমতা লোভী রাজা বাদশা, তারা কোনো শিয়া সুন্নি ইগো দিয়ে কাজ করে? ইতিহাসে দেখছেন, এগুলো তাদের কাছে ম্যাটার করে না। শেখ হাসিনা মদ খাইতো, ফেন্সিডিল খাইতো। হ্যাঁ, আমরা মতিউর রহমান রেন্টুর বই ছোটবেলায় পড়ছি, তখন থেকে আমরা জানি সে নেশা করে। হ্যাঁ, এবং তখন খোদ জামাতের লোকরা এই বইকে অবিশ্বাস করতো, যেটা জুলাই বিপ্লবের পর সবাই বিশ্বাস করতেছে। ইভেন জামাতের লোকরা বলতো না, বাড়ায় লিখছে, বাড়ায় চড়ায় লিখছে। মিন্টু জামাতের বিপক্ষে ছিল তো। এগুলো সব সত্য ঘটনা লিখছে, রেন্টুর বইয়ে যা লিখছে সব সত্য ঘটনা লিখছে। হাসিনাকে যারা সামনাসামনি দেখছে, চেনে যাবে, তারা এটা বিশ্বাস করবে। আমরা যেহেতু ওই রাজনৈতিক পরিবেশে উঠা বসা করছি, আওয়ামী লীগের লোক যে কি জিনিস, আমরা আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা আমাদের বাসায় আসতো, আমরা উঠা বসা করতাম, যেহেতু আমার নানা এমপি ছিল। এদেরকে আমরা জানি, এরা জানোয়ারের জীবন যাপন করে। আওয়ামী লীগের ঈশ্বরদীর এমপি লোকটা মনে হয় মরে গেছে, ওর দিলু আমি নাম বলতে চাইনি, সে কাজের মহিলা গহনা ভরায় রাখছে, কাজের মহিলাকে ঘরের মধ্যে, তার বউ আছে, কাজের মহিলাকে এরকম। সেই দৃশ্য দেখে ছেলে মেয়ে মাথা নষ্ট হয়ে গেছে, ছেলে মেয়ে মদ খেয়ে পাগল হয়ে থাকে, আর আমাদের কাছে বারবার আসে। এই সব হচ্ছে আওয়ামী লীগের মানুষজন, ওদের কোনো সুন্নি ইগো আছে? যখন আপনি দেখেন ওই যে সাদা কি যেন হুজুর বেক্সিমকর, এই হুজুর সেকেন্ডের মধ্যে দাড়ি কেটে ফেলছে। কিসের সে সুন্নতের পাবন্ধ করে? কিসের সুন্নতের পাবন্দি? সে দাড়ি কেটে ফেলছে পালানোর জন্য। তার মধ্যে কোনো সুন্নতের কোনো মহব্বত নাই, অথচ তাকে আহলে হাদিসে হুজুরা সব নিয়ে তাকে বক্তব্য দেওয়া হচ্ছে, আর সে বলতেছে আমি ভাই দুটো জিনিস বুঝি, কোরআন আর সহিহ হাদিস। আর সেও জানে যে আমার এটা কাজে লাগাইতে হবে, সেভাবে কাজে লাগাচ্ছে। সো এই সমস্ত পলিটিশিয়ানদের ব্যাপারে যখন আমাদের ধর্মীয় বিষয় নিয়ে আসা হয়, তখন এটা পুরোপুরি মানুষকে বোকা বানানোর জন্য। এখন কেউ ওই দৃষ্টিকোণ থেকে ইরানকেও দেখতে চায়, দেখাইতে পারে। স্টিল ইরানকে ওই দৃষ্টিতেও দেখাও, তাও ভালো, কিন্তু শিয়া সুন্নি দিয়ে ইরানকে দেখানো অথবা আসাদকে দেখানো, এটা টোটাল স্টুপিডিটি। আপনার কি মনে হয় পুতিন শিয়াদের পক্ষে তাই বাশার আল আসাদকে হেল্প করতে গেছে? পুতিন কেন বাশার আল আসাদকে হেল্প করছে? আমার আলেকজান্ডার দুগিনের কনফারেন্স পুরোটা আমি হয়তো দেই নাই, আমার ফেসবুকে দেখেন, দুগিনের কনফারেন্সে আমি 1 ঘন্টা মতো দিছি। দুগিনের ইন্ট্রোডাক্টরি স্পিচটা আপনারা দেখতে পান, আমার ওখান থেকে ওর ওয়েবসাইটে আছে। ওইখানে ও এটা বলতেছে যে ইউএস হেজিমনির কলাপস হতে যাচ্ছে সামনে, নেক্সট যেই ওয়ার্ল্ড তৈরি হবে ওই ওয়ার্ল্ডের ভিত্তি আমাদের এখন তৈরি করতে হবে, ওইটার প্ল্যানিং আমাদের করতে হবে, এবং সেইটার জন্য আমাদের মাল্টিপোলার ওয়ার্ল্ড, আমাদের ব্রিক্স, আমাদের সাংহাই কোঅপারেশন কাউন্সিল, এগুলো নিয়ে আমাদের এখন পুশ করতে হবে। এই জন্য সে বিভিন্ন মানুষ নিয়ে কনফারেন্স করতেছে। এই পুতিন কি শিয়া ইসলামকে বিজয়ী করার জন্য করতেছে? তাহলে তার মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার যেটা পুতিন দেখতেছে, এনভিশন করতেছে, সেইটার একটা ইম্পর্ট্যান্ট পার্ট সিরিয়া, সেটার একটা ইম্পর্ট্যান্ট পার্ট ইরান। ইরান ইম্পর্ট্যান্ট পার্ট দেখে ইরানের সিকিউরিটি বেল সিরিয়া ইম্পর্ট্যান্ট হয়েছে, এবং তখন সিরিয়ার সরকারকে আমেরিকার হস্তগত হওয়া থেকে বাঁচানোর জন্য, আমেরিকার ট্রেন্ড সন্ত্রাসীদের হাত থেকে বাঁচানোর জন্য রাশিয়া এবং ইরান সেখানে গিয়েছে। শুধু সেটা বাশার আল আসাদ সরকারকে বাঁচানো না, সিরিয়ার গোটা জনগণকে। কারণ ওখানে তাকফিরি সন্ত্রাসীরা ওখানে ক্ষমতায় বসবে। বা আহমেদ আল ছাড়া কি তাকফিরি সন্ত্রাসী না? অবশ্যই সে তাকফিরি সন্ত্রাসী। এখন সে HTS নাম দিছে, এর আগে সে জামাত আন-নুসরাত ছিল। আমি ফেসবুকে এটা পাবলিশ করছি। এফরাইম হালেভি, এই মোসাদের সাবেক ডিরেক্টর, সে আল জাজিরাতে সাংবাদিক মেহেদী হাসানের সাথে সরাসরি কথা স্বীকার করতেছে যে হ্যাঁ, আমরা আন-নুসরাকে চিকিৎসা সহায়তা দিচ্ছি। যখন আন-নুসরার সোলজাররাই, খেলাফত প্রতিষ্ঠাকারী সুন্নি সোলজাররা যখন আহত হয়েছে, আমরা ইসরায়েল, মোসাদ তাদেরকে চিকিৎসা সহায়তা দিচ্ছি মানবিক কারণে। যদিও তাদের সাথে আমাদের অন্যদিকে বিরোধ আছে, কিন্তু মানবিক কারণে দিচ্ছি। তখন মেহেদী হাসান বলতেছে তুমি কি হিজবুল্লাহকেও মানবিক কারণে সহায়তা দিতে এরকম? তখন সে বলে না, হিজবুল্লাহর সাথে আমাদের টোটালি ডিফারেন্ট ব্যাপার। কেননা আমার জানা মতে হিজবুল্লাহ ছাড়া আর কেউ এখন পর্যন্ত কখনো ইসরায়েলকে সরাসরি অ্যাটাক দেয়। অর্থাৎ হিজবুল্লাহর ব্যাপারে কোনো মানবিক কিছু চলবে না, অন্যদের ব্যাপারে মানবিক। এবং এই আইসিস সোলজারদের সাথে হসপিটালে নেতানিয়াহু সরাসরি দেখা করতে গেছে, ছবি আছে। এই সমস্ত জিনিস আমরা 12-13 সালে যখন বলতাম, লোকে বলতো ইরানি দালাল, ইরানি মিডিয়ার ইয়ে খায়, ইরানি রিয়াল খায়, এইসব বলতো আমাদেরকে। আজকে কেউ BBC CNN বিশ্বাস করে? আজকে BBC CNN মিডিয়া দেখেন সব হাহারি একটা ভরপুর।
হাসিনার শেষ দিকে যা হয়েছিল। আজকে ওদের সমস্ত পোস্ট সব মানুষ এটা দিচ্ছে, তার মানে টোটাল ডিস্ট্রাস্ট। সেটা আমরা যখন ইরানি মিডিয়া এবং অন্যান্য অল্টারনেট মিডিয়া থেকে আনতাম, আমাদেরকে বলতো তোমরা ইরানি দালাল। তা তোমার নিউজের সোর্স কি? কোনো একটা টুইটার অ্যাকাউন্ট, নাম কি বেয়ার্ডেড বেঙ্গলি, এই টাইপের সামথিং। এইগুলো তো নতুন না, এগুলো তো ওই সময় থেকে একটা প্রোফাইল পিকচার, একটা কালো পতাকা, ঘোড়া, এগুলো। ওর পিছনে কি আমি জানি না, ওই ব্যক্তিকে আমি চিনি না। ইসলামিক জার্নালিজমে একটা প্রিন্সিপাল আছে, আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে বলতেছেন যে যদি তোমাদের কাছে কোনো ফাসেক কোনো সংবাদ নিয়ে আসে, তোমরা তো যাচাই করে দেখো, পাছে তোমরা না আবার কোনো সম্প্রদায়ের ক্ষতি সাধনে প্রবৃত্ত হও। তার মানে আমরা যখন কোনো সংবাদ দেখব, সংবাদকে সংবাদদাতা থেকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নাই। সংবাদটা খোলার আগে ব্যক্তিকে দেখতে হবে, ব্যক্তির সোশ্যাল স্ট্যান্ডিং কি। ইসলামিক সোসাইটিতে সবাই সবাইকে চিনবে এবং আপনার রিলিজিয়াসিটির মাত্রা অনুযায়ী আপনার আনা সংবাদের গ্রহণযোগ্যতা হবে। এখন আমরা কি দেখি, আমার দেশ, প্রথম আলো, টু ইজ আমার দেশ। কালকে ওখানে এক সাংবাদিক চেঞ্জ হয়, আরেক সাংবাদিক তলে কাজ করতেছে, আমি চিনি না জানি না, সে এজেন্ট হইতে পারে, বেয়ার্ডেড বেঙ্গলি, অমুক তমুক, খিলাফাপন্থী, ওকে আমি চিনি না জানি না। আসিফ আদনান যুগ যুগ ধরে লক্ষ লক্ষ ফলোয়ার তৈরি করছে, পরে গর্ত থেকে বেরিয়েছে, এতদিন তো ওকে আমি চিনি না জানি না, আমি কেন ওকে ওর কথা শুনবো? ভালো বললেও শুনবো কেন, মিথ্যা বললেও শুনবো কেন? ইসলামিক জার্নালিজমের প্রিন্সিপালেরই টোটাল এগেনস্ট যে মিডিয়া মেকানিজম কাজ করে, যেখানে ব্যক্তি থেকে সংবাদকে বিচ্ছিন্ন করা হয়, তারপরে সংবাদে যা খুশি প্রবেশ করানো হয়। আমরা শুধু মিডিয়ার দোষ দেই, স্ট্রাকচারালি মিডিয়া জিনিসটা প্রপাগ্যান্ডা মেকানিজম। এবং ইসলামিক সোসাইটি যে কোহিসিভ সোসাইটি ধ্বংস করার জন্য এটাই যথেষ্ট যে সংবাদ বাহক থেকে সংবাদকে বিচ্ছিন্ন করে দেবেন, আর মানুষ তখন কান নিয়েছে চিলে এর পিছনে দৌড়াবে। দ্যাট ইজ হোয়াট হ্যাপেন এন্ড দিস ইজ হোয়াটস হ্যাপেনিং। আমি বাংলাদেশ সংবাদ সংস্থার ডিরেক্টর, আপনারা জানেন, এই ইউনুসের আমল থেকে বাংলাদেশ সংবাদ সংস্থার, হ্যাঁ বাসসের, আমি বাসসের ডিরেক্টর হিসেবে সরকারি মিটিংয়ে গেছি। বাসুরের ডিরেক্টর না মাহবুব মোর্শেদ, ও তো হচ্ছে এমডি, ও ডিরেক্টর, পদাধিকার বলে ডিরেক্টর, মানে বোর্ড অফ ডিরেক্টর যে 13 জনের 12-13 জন, সেখানে আমি ওয়ান অফ দ্য ডিরেক্টরস। আমাদের মিটিং কি হলো, মিডিয়া সংস্কার কমিশন নাকি ঘরটি বানাইলো, মিডিয়া সংস্কার কমিশন। আমরা গেলাম, সেখানে বসলাম, আমরা সবাই পেয়ারা খেলাম, কাঁচের জগ দিয়ে পানি খেলাম, প্লাস্টিকের বোতল পরিহার করলাম, শেষ। আর কিছু না। আমি 2-3 পেশা প্রপোজাল নিয়ে গেছি, কিছু না, আমাদের এখন আরেকটা মিটিং আছে, সময় না, হ্যাঁ থ্যাংক ইউ। সংস্কার হয়েছে, আমি সংস্কার কমিশন মিটিংয়ে বসে আসছি। সো এই সমস্ত মিডিয়া, দুটো জিনিস আপনি সংস্কার করতে পারবেন না, করলে আপনাকে শিয়া ট্যাগ দেওয়া হবে এবং ইরান বানানো হবে। এক হচ্ছে বিচার ব্যবস্থা, 2 হলো মিডিয়া। এই দুটো আপনি কিচ্ছু করতে পারবেন না। প্রথম আলো কেন আমরা মালিকানা দখল করিনি, বিল্ডিং বানানোর দরকার নেই, সব বিপ্লবী ছেলেরা গিয়ে সাংবাদিক হয়ে বসে পড়বে, শেষ। বিপ্লবী ছেলেদেরকে জনগণ আস্থা রেখেছে, তাদেরকে যেভাবে হোক উই ভেটেড ফর দেম, এখন তারা হবে সাংবাদিক, তারা হবে প্রধান সম্পাদক, শেষ। না, আমরা কেন সেটা করতে পারিনি? ইউ ক্যান ডু এভরিথিং, কিন্তু আপনি মিডিয়াতে টাচ করতে পারবেন না, সেটা ম্যানুফ্যাকচারিং কনসেন্টের অংশ। সো এইভাবে করে সিরিয়া কেসটা তৈরি করা হয়েছে। যখন আমরা জিজ্ঞাসা করতাম যে ঠিক আছে আপনাদের সোর্স কি, আমি না হলে ইরানের দালাল, আপনাদের সোর্স কি? আমার সোর্স আল জাজিরা, সিএনএন, 10টি মিডিয়া বলেছে, তার থেকে আমি বলছি যে ঠিক আছে, তাহলে মিনিমাম এটুকু মনে হয়েছে। 10টা মিডিয়া কিভাবে কাজ করে? সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস লিখলো আজকে এতজন মারা গিয়েছে, বিবিসি তার বরাতে রিপোর্ট করলো, বিবিসির বরাতে আল জাজিরা করলো, আল জাজিরা বরাতে বাংলাদেশিরা করলো, বাংলাদেশি ফেসবুক সেলিব্রিটি লিখলো, এটি 5টি বাংলাদেশি মিডিয়া, 10টি আমেরিকান মিডিয়া, 3টি ইসরায়েলি মিডিয়াতে হচ্ছে। তার মানে এটা মিডিয়া, অনেকগুলো মিডিয়া রিপোর্ট করছে, তাহলে ঘটনা সত্য। তারপর তারা এটাকে পাবলিশ করে। গোড়ায় একটা লোক, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের ইভেন কোনো অন দ্য গ্রাউন্ড রিপোর্টারও নাই, জাস্ট একটা লোক একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে বসছে। শুনতে গাল ভালো লাগে। একটা লোককে আমরা চিনি, সে একটা লোক সার্চ করলে এখন পাবেন, টাকমাদা একটা লোক, নাম ভুলে গেছি, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সো এই হচ্ছে সিরিয়াস সিচুয়েশান, এবং এই সিচুয়েশানকে কাঠামোগতভাবে আপনাদের দেখতে পারতে হবে, নট জাস্ট এ সিঙ্গেল ইভেন্ট। কারণ কাঠামোগতভাবে সিরিয়াতে যা করা হয়েছে সেম জিনিস পৃথিবীর যে কোনো রাষ্ট্রে অ্যাপ্লাই করা পসিবল। এখানে 10টা গোষ্ঠী ঢুকানো হবে, মারামারি করা হবে, এর বিরুদ্ধে উস্কানো হবে, মিডিয়া মেকানিজম দ্বারা অন্যান্য জাতিকে ভুলভাল বোঝানো হবে, এবং তারপর ম্যানুফ্যাকচারিং কনসেন্ট এটা করা হবে। এটা একটা মেকানিজম। এই সমস্ত পেপার ওরা এমনি এমনি লেখে না। এই পেপারের ওয়ান অফ দ্য রাইটার্স ব্রুস রিডেল মিডল ইস্টে 30 ইয়ার্স এক্সপিরিয়েন্স প্রাপ্ত। ইরানের ইসলামী বিপ্লব যখন হয় তখন সে মিডল ইস্টের দায়িত্বপ্রাপ্ত, সিআইএ। এই সমস্ত লোকেরা মিলে দিনরাত তাদের চাকরি হলো এটা এইসব গবেষণা পেপার লেখে। অতএব তারা যে কাঠামো তৈরি করেছে, ওই কাঠামো দিয়ে বাংলাদেশকে সিরিয়া বানানো সম্ভব, পৃথিবীর যে কোনো মুসলিম ভূখণ্ডকে সিরিয়া বানানো সম্ভব।
তারা সেটা করেছে। ইরানের যেই স্বচ্ছ দূরদৃষ্টি আছে ভাই, আমি আমার আব্বুর কাছে শুনছি, আব্বু বলে যে ইরানে একজন সাধারণ মুসলমান, তার যেই ধর্মের জ্ঞান আছে আমাদের দেশে আলেমদের ওই জ্ঞান নেই। আমার ওই যে ইরানি ক্লাসমেট ছিল মদখোর, আমি ফেসবুকে ওই যে খালি ফেসবুকে তো ফেসবুক জিহাদ করতাম, ওই ফেসবুক জিহাদে বড় বড় কমেন্ট লিখতেছি, ও আমার রুমে এসে বলে ও ইউর রাইটিং অ্যানাদার চ্যাপ্টার অফ ইউর বুক, মজা করে বলতো যে আমি খালি কমেন্টে বইয়ের চ্যাপ্টার লিখি, আমি লিখতেছি। পরে আমি বললাম হ্যাঁ আমি এখানে একটা শিয়া সুন্নি বিষয়ে করতেছি, একজন বলতেছে যে হযরত আয়েশা হচ্ছে আহলে বাইত। সে বলে নো নো নো, দে আর নট, শি ইজ নট আহলে বাইত, আহলে বাইত হচ্ছে এরকম এরকম। তারপর সে আমাকে একটা লেকচার দিয়ে দিল। আর সারা তুই মদ খরচ এগুলো জানিস কোত্থেকে? বাট সেও ওই জ্ঞানটা তার আছে। আব্বুর কাছে শুনছি যে সুন্নিদের হাদিসের কিতাব শিয়াদের ঘরে আমি যা দেখছি, ওই কিতাবগুলো সুন্নি আলেমদের বাংলাদেশে ঘরে দেখি না। সো ওই জাতিকে আমাদের মতো জোরে আমিন বলছে মাথা ফাটাই দিছি, ওইরকম জাতি মনে করা ভুল হবে। এবং ওইরকম মনে করলে তখন আমরা ভাবি কি এবার মনে হয় ওরা শিয়া ইগো থেকে বাশার আল আসাদকে, নুসাইরি শিয়াকে হেল্প করতে গেছে, আলাভি শিয়া। দিস ইজ স্টুপিডিটি। আমাদেরকে অন্যান্য এরিয়াতে স্মার্ট হতেই দেয় না, যার ফলে আমরা ওই অ্যাঙ্গেল থেকে কোশ্চেনই করতে পারি না। আমাদের কোশ্চেন একটা অ্যাঙ্গেল থাকে, সেটা হচ্ছে শিয়া এবং সুন্নি, যে বিষয়েও আমাদের নিজস্ব কোনো জ্ঞান নেই শিয়া সুন্নি বিষয়ে। এনিওয়েজ এই পলিটিক্যাল enough of it. ব্যাপারটা আমরা কিছু করতে পারি আজকে।